চেষ্টা করব সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয়, তারপরে কিভাবে কাস্টমার লিস্ট অ্যাড করতে হয়, তারপরে কিভাবে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্ট অ্যাড করতে হয়, তারপরে এস্টিমেট, ইনভয়েস, ক্রেডিট নোট, রিসিপ্ট পেমেন্ট, সেলস রিসিপ্ট, রিফান্ড রিসিপ্ট, অনেকগুলো কাজ আছে আমাদের। হ্যাঁ, তারপরে হচ্ছে রিপোর্টিং কিভাবে করতে হয়। এই 5টা টপিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমরা আমাদের যে কুইক বুকসে চলে যাব। আপনাদেরকে আরেকটু জানায় রাখি, কুইক বুকস হচ্ছে গতকালকে আরেকটা আপডেট নিয়ে আসছে, অনেকগুলো আপডেট নিয়ে আসছে কুইক বুকসের। তার মধ্যে সব থেকে যেটা জনপ্রিয় যে জিনিসটা আপডেট নিয়ে আসছে, খুবই ভালো লাগছে আমার কাছে, সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টসে কিছু আপডেট নিয়ে আসছে। এই যে দেখেন, BAL লেখা, তাই না? ব্লু কালারিতে BAL লেখা, মানে ব্যালেন্স শিট। তারপরে হচ্ছে P&L মানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে, মানে কোন চার্ট অফ অ্যাকাউন্টটা কোথায় যাবে সেটা কিন্তু ইন্ডিকেশন তারা অলরেডি দিয়ে দিচ্ছে, যাতে আপনার জন্য বুঝতে সুবিধা হয়। নিয়ে আলোচনা করব। চার্ট অফ অ্যাকাউন্ট আপনাদের ফোল্ডারে, যে ফোল্ডারটা শেয়ার করব সেখানে একটা ফোল্ডার আছে, চার্ট অফ অ্যাকাউন্ট লিস্ট ইম্পোর্ট। ওকে, দেখুন চার্ট অফ অ্যাকাউন্ট হইতেছে, আমরা নর্মালি জানি হচ্ছে আমাদের যে লেজার অ্যাকাউন্ট, তাই না? একটা প্রতিষ্ঠানে যে সকল লেজার হেড থাকে, লেজার হেড গুলা যেমন হচ্ছে আমার অ্যাসেট, লায়াবিলিটি, তারপরে হচ্ছে ইনকাম, এক্সপেন্ডিচার, ড্রয়িংস, তারপরে বাকি যে সংক্রান্ত জিনিসগুলো আছে, এর ভিতরে আমাদের অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আমাদের অ্যাড করতে হবে। কুইক বুকস কিন্তু বাই ডিফল্ট আপনাকে 74 চার্ট অফ অ্যাকাউন্ট প্রোভাইড করবে। ঠিক আছে, 74 বা 75, এটা সংখ্যা কম বেশি হইতে পারে। আপনাকে বাই ডিফল্ট তারা প্রোভাইড করবে। এর পরবর্তীতেও যদি আপনার প্রয়োজন হয় আপনি নতুন করে অ্যাড করে নিতে পারবেন। এই যে আমরা যখন সেটিংসটা ছিল আমাদের কাছে, যখন আমাদের কাছে সেটিংসটা ছিল, তখন অ্যাডভান্স সেটিংস এর সময় আমরা একটা কলাম, মানে আর কি, শো অ্যাকাউন্ট নাম্বার, এই অপশনটা আমরা অন করে আসছিলাম। এই জন্য আমাদের এখানে কি নাম্বারিং করার জন্য আমাদের কলামটা শো করতেছে, তাই তো? নাম্বারিং করার জন্য যদি না করতাম তাহলে আমার নাম্বারের কলাম শো করতো না। আর আপনাদেরকে আমি প্রথম ক্লাসে মানে আমি একটা আমার চ্যানেলে একটা প্লেলিস্ট দেখার কথা বলছিলাম, দেখছিলেন কি সবাই? চার্ট অফ অ্যাকাউন্টের একটা প্লেলিস্ট দেখতে বলছিলাম, আজকের ক্লাসে সেগুলো কাজে লাগবে। ঠিক আছে, কোনো কিছুই ফেলনা না, দেখতে থাকেন। এখানে আসেন, আমরা নিউতে চলে যাই। নিউতে যাওয়ার পরে আমাদের যে প্রথম ফোল্ডারটা ছিল প্রথম ক্লাসে, সে ডাটাবেজ, অ্যালার্গেনের যে ডাটাবেজটা ছিল, সেখানে নিচে কিছু চার্ট অফ অ্যাকাউন্ট আমি দিয়ে রাখছিলাম আপনাদেরকে। সেই চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আমরা একটু অ্যাড করার চেষ্টা করব। দেখেন, প্রথম চার্ট অফ অ্যাকাউন্টটা ছিল হচ্ছে ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্ট। তার ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে হচ্ছে $250। তাহলে আমরা ওয়েলস ফার্গো নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ওপেন করব। আচ্ছা, এখন অ্যাসেটকে আমরা 1 দিয়ে স্টার্ট করতে পারি। আমরা 1000 ধরলাম, 4টা ডিজিট নিলাম, যাতে আমাদের অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, এটা এক এক প্রতিষ্ঠানের এক এক ভাবে তারা করতে পারে। কেউ যদি আইএফআরএস ফলো করে তাহলে আইএফআরএস অনুযায়ী করতে পারে, যদি গ্যাপ ফলো করে তাহলে গ্যাপ অনুযায়ী তারা করতে পারে। এবার আসেন অ্যাকাউন্ট টাইপ। এই যে অ্যাকাউন্ট টাইপ, এইখানে হচ্ছে ঝামেলার বিষয়, অ্যাকাউন্ট টাইপটা কি হবে এবং ডিটেল টাইপটা কি হবে। অ্যাকাউন্ট টাইপে বেসিক্যালি কি কি জিনিস মূল হেড, আমাদের যে 5টা এলিমেন্ট অ্যাকাউন্টিং ইকুয়েশনে, অ্যাসেট, লায়াবিলিটি, তারপরে কি ইনকাম, এক্সপেন্স, আর কি ড্রয়িংস, তাই না? এই 5টা যে মূল হেড, এই 5টা মূল হেড আপনি এখানে খুঁজে পাবেন। কিন্তু একটু ঝামেলা আছে, যেমন হচ্ছে অ্যাসেট গুলাকে তারা কয়েক ভাগে ভাগ করছে। যেমন অ্যাকাউন্ট রিসিভেবল তারা আলাদা করছে, কারেন্ট অ্যাসেট আলাদা করছে, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আলাদা করছে, ফিক্সড অ্যাসেট আলাদা করছে, নন কারেন্ট অ্যাসেট আলাদা করছে। তাহলে 5টা ক্যাটাগরিতে তারা বিভক্ত করছে। তারপরে হচ্ছে লাইবিলিটির ক্ষেত্রে দেখেন, অ্যাকাউন্টস পেবল আলাদা, ক্রেডিট কার্ড আলাদা, কারেন্ট লাইবিলিটি আলাদা, নন কারেন্ট লাইবিলিটি, মানে 4টা ক্যাটাগরিতে তারা ভাগ করছে। ওনার সিকিউরিটি একটাই আছে। ইনকামকে তারা 2টা ভাগে ভাগ করছে, ইনকাম এন্ড আদার ইনকাম। আর হচ্ছে লাস্টে এক্সপেন্স কে তারা 3টা ক্যাটাগরিতে ভাগ করছে, কস্ট অফ সেলস, এক্সপেন্স এন্ড আদার এক্সপেন্স। ঠিক আছে, আপনাকে এইখানে রাইট চয়েস অবশ্যই করে দিতে হবে। যদি ঠিক মতো চুজ না করতে পারেন তাহলে কিন্তু আপনার চার্ট অফ অ্যাকাউন্ট ভুল হবে এবং সেটা সঠিকভাবে প্রদর্শন করবে না আপনার রিপোর্টিং এ। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে ওই প্লে লিস্টটা দেখতে বলছি।
আচ্ছা, তাহলে এখন যেহেতু ওয়েলস ফার্গো কি একটা ব্যাংক অ্যাকাউন্ট, তাই না? তাহলে আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে দিব। দেখেন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে অনেকগুলা হেড আছে। ব্যাংক আছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে, ক্যাশ অন হ্যান্ড আছে, ক্লায়েন্ট ট্রাস্ট অ্যাকাউন্ট আছে, মানি মার্কেট আছে, রেন্টস হেল্ড ইন ট্রাস্ট আছে, তারপর সেভিংস অ্যাকাউন্ট আছে। ঠিক আছে? তাহলে আমরা নরমালি কি করব, ব্যাংক দিয়ে সিলেক্ট করব। এরপরে আসেন ওপেনিং ব্যালেন্স। আমাদের $250 250। এরপরে ডেটটা খুব বেশি জরুরি। অবশ্যই বারবার বলে দিচ্ছি, ডেটটা দেওয়ার সময় খুব সাবধানতার সহিত ডেটটা দিবেন, কারণ ডেটটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে না। ঠিক আছে? দরকার হয় 2 বার চেক করে নিবেন। 24। ওকে। তাহলে এই যে অ্যাকাউন্টটা ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্টটা সেটা কি হচ্ছে, মানে আর কি $250 তারা স্টার্টিং। আর হচ্ছে কি হবে, কত তারিখ থেকে? 2024 সালের জানুয়ারি 1 তারিখ থেকে। অক্টোবর থেকে ওটা হচ্ছে ভ্যাট। এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। শাকিল ভাই ক্লাসে আছে, ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস চলতেছে, চলে আসেন। সামনে চলে আসেন, সামনে জায়গা আছে। হ্যাঁ, ওকে। তাহলে এই যে ধরেন আমার কোনো কারণে মনে হইলো যে আমার ওপেনিং ব্যালেন্সটা দেওয়া ভুল হয়েছে। এখন আমরা এডিট করতে যাব কিভাবে? এই যে অ্যাকাউন্ট হিস্ট্রির পাশে যে ড্রপ ডাউন মেনুটা আছে, দরজাটা ক্লোজ করে দেন। এখান থেকে এডিট অপশনে যাব। এডিট অপশনে গেলে একটু ভালো করে দেখেন ব্যালেন্সটা কি আর এডিট করা যাচ্ছে? কোনো কারণে এডিট করা যাচ্ছে? অথচ আপনি চাইলে অ্যাকাউন্ট টাইপ এডিট করতে পারবেন, ডিটেল টাইপ করতে পারবেন, অ্যাকাউন্ট নেম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, সবকিছু এডিটেবল, বাট ব্যালেন্সটা এডিটেবল না। ব্যালেন্সটাও না, এডিটেবল না। আপনার যে মানে আর কি ডেটটা, সেটাও কিন্তু শো করতেছে না। তার মানে এগুলা কি এডিটেবল না। আচ্ছা, তাই বলে কি এডিটেবল করা যাবে না? অবশ্যই করা যাবে। দেখেন কিভাবে করব। অ্যাকাউন্ট হিস্ট্রি, যদিও এটা ব্যাড প্র্যাকটিস, আপনাদেরকে সাজেস্ট করবো এটা না করার জন্য। ঠিক আছে? সবাই এই অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাবেন। অ্যাকাউন্ট হিস্ট্রিতে, ওই চার্ট অফ অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এই জিনিসটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে আপনি যে এডিট অপশনটা আছে, এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এই যে এখান থেকে আপনি অ্যামাউন্ট চেঞ্জ করতে পারবেন, আপনি ডেটও চেঞ্জ করতে পারবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আপনি রিকনসিলেশন করা শেষ করবেন, এরপরে যদি আপনি এই কাজটা করেন, তাহলে কিন্তু আপনার যে ব্যালেন্সটা শো করার কথা সেটা কিন্তু সঠিকভাবে তারা শো করবে না। ঠিক আছে? তো এটা আমি আপনাদেরকে বলবো যে এটা ব্যাড প্র্যাকটিস। যদিও যখন আপনারা ইম্পোর্ট করতে যাবেন বা অ্যাড করতে যাবেন, তখন আপনারা অবশ্যই খেয়াল করে ওপেনিং ব্যালেন্সটা দেখে নেবেন এবং হচ্ছে ওপেনিং ডেটটা দেখে নেবেন। এটা খুব বেশি জরুরি। তারপরে আসেন আমরা আরো কিছু চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করি। ব্যাংক অফ আমেরিকা, এটা কি আমাদের সেভিংস অ্যাকাউন্ট। $10,000 নিতে যাব। 1001। এটা হচ্ছে কারেন্ট ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। 10,000। ওকে। এটাও জানুয়ারি 24। স্যার এখানে কি অটো নাম্বার করা যায় কোনোভাবে? বুঝি নাই। 1000 ঠিক রেখে ওই না, ঠিক রেখে অটো করা যাবে না। 1 2 এটা। আচ্ছা, তাহলে দেখেন আমরা আমাদের যে চার্ট অফ অ্যাকাউন্টের মধ্যে আমরা যে নাম্বারটা নিয়ে আসলাম, ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্ট, তার যে ওপেনিং ব্যালেন্সটা আমার এখানে দিয়ে দিছে। ঠিক আছে? ব্যাংক অফ আমেরিকার ওপেনিং ব্যালেন্সটা আমার এখানে শো করতেছে। তাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেখাচ্ছে, আর এটার অ্যাকাউন্ট টাইপ এবং ডিটেল টাইপ এখানে দেখাচ্ছে। আর এটা কোন মানে আর্থিক বিবরণী উপাদান, ব্যালেন্স শিটের যে উপাদানটা, এই জন্য BAL তারা শো করতেছে। এটা আগে ছিল না।
এটা এখন নতুন করে আসছে। তাহলে আমরা দুইটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলাম। এখন আসেন আমরা একটা ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট অ্যাড করি। ক্রেডিট কার্ডের হচ্ছে আরবিসি ভিসা গোল্ড 70.20। আবার লিপে চলে যাব। যেহেতু লাইবিলিটি ক্রেডিট কার্ড, তাহলে 2 দিয়ে স্টার্ট করলাম। ক্রেডিট কার্ডের জন্য আলাদাই তার অপশন দিয়ে রাখছে। এখানেও ক্রেডিট কার্ড 170.20। আর আমার স্টার্টিং ডেট হচ্ছে জানুয়ারি 24। ওকে, ডান, সব কিছু সেভ। আমরা এখান থেকে বের করতে পারি যে আরবিসি ভিসা গোল্ড, অথবা এখান থেকে সার্চ বারে অপশনে সার্চ করে আপনি খুঁজে নিতে পারেন। এখন আসেন, কোন একটা কারণে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট কোনোটার প্রয়োজন নাই, তাহলে আপনি সেটাকে কি করবেন? বাদ দিয়ে দিবেন। এখান থেকে অপশন হচ্ছে মেক ইনঅ্যাক্টিভ। কি মেক ইনঅ্যাক্টিভ মানে সরাসরি ডিলিট করতে পারবেন না, কিন্তু ইনঅ্যাক্টিভ করার অপশন আছে। তাহলে আমরা ধরেন ইনঅ্যাক্টিভ করব, আমাদের এই চার্ট অফ অ্যাকাউন্টটা কোনো কারণে আমাদের প্রয়োজন নাই, তাহলে মেক ইনঅ্যাক্টিভ করলাম। ইয়েস, মেক ইনঅ্যাক্টিভ। এখন সে কি হয়ে গেছে, আমার এখানে আর শো করবে না। তাহলে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে মানে সোজা কথা বাতিলের খাতায় চলে গেছে। এখন তাকে ফিরিয়ে আনবেন কিভাবে? ফিরিয়ে আনার জন্য এইখান থেকে পেন্সিল আইকনের পাশে হচ্ছে প্রিন্ট অপশন, তার পাশে হচ্ছে ছোট করে সেটিংস অপশন। সেটিংস অপশনে আমরা একটু ছোট করে নিব স্ক্রিনটা। এই যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ নামে একটা অপশন থাকবে, ইনক্লুড ইনঅ্যাক্টিভ। এই দেখেন ইনক্লুড ইনঅ্যাক্টিভ অপশনটা ক্লিক করা মাত্রই কিন্তু এই যে এখানে চলে আসে 1000 ওয়েলস ফার্গো চেকিং ডিলিটেড, মানে কি এটা অ্যাকাউন্টে ডিলিট করা আছে। এখন আমি চাইলে এটাকে কি করতে পারবো? অ্যাক্টিভ করতে পারবো। এই যে দেখেন মেক অ্যাক্টিভ, এই যে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে না? কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয়েছে, বলেন তো সেটা কি? ব্যালেন্স, রাইট। আপনার যখন ইনঅ্যাক্টিভ করবেন তখন আপনার ব্যালেন্সটা আর থাকবে না। এখন এই ব্যালেন্সটা আনার জন্য আপনাকে কি করতে হবে বলেন তো? হুম, এই যে এখান থেকে দেখেন ওপেনিং ব্যালেন্স কত, $250 ছিল, তারপরে ডিপোজিট ছিল, তারপরে এটা কি পেমেন্ট হয়ে মাইনাস হয়ে চলে গেছে, তাই না? এখন এই যেই মাইনাস হয়েছে আমি এটাকে কি করবো? ডিলিট করে দেবো। দেখেন এই যে ডিলিট করার মাত্রই কি আমার আগের ব্যালেন্স কি চলে আসছে। অথবা আরেকটা কাজ করতে পারতেন, আপনারা জার্নাল এন্ট্রি দিতে পারতেন। এই যে দেখেন এটা জার্নাল এন্ট্রি যদি আমি দেখতে চাই, তাহলে এই ট্রানজেকশনটাকে আমি ওপেন করব, এডিট অপশনে যাব, এইখান থেকে নিচে ছোট করে হচ্ছে মোর অপশন, মোর অপশন থেকে হচ্ছে ট্রানজেকশন জার্নাল। এই যে দেখেন ওপেনিং ব্যালেন্সে জার্নাল কি হয়, হ্যাঁ, বছর শুরুতে বা যে কোনো সময় যদি কোনো ওপেনিং ব্যালেন্স নিয়ে আসে তখন জার্নাল কি হয়? হ্যাঁ, সাধারণত ডেবিট। আমি জিজ্ঞেস করছি জার্নাল কি হয়, আপনি সাধারণত ডেবিট বললে হবে? অ্যাসেট নিয়ে আসেন, তাহলে অ্যাসেটটা কি হবে? ডেবিট। আর ওপেনিং ব্যালেন্স ইকুইটি কি হবে? ক্রেডিট হবে। দেখেন এখানেও তাই, ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্ট ডেবিট আর ওপেনিং ব্যালেন্স ইকুইটি ক্রেডিট। চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়ার দুইটা অপশন আছে, হয় আপনি জার্নালের মাধ্যমে দেন, অথবা আপনি যখন চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতেছেন তখন আপনারা কি করবেন? ওপেনিং ব্যালেন্সটা দিয়ে দিবেন। আমরা এরপরে ট্রানজেকশন থেকে চলে যাই চার্ট অফ অ্যাকাউন্টে। তাহলে আমরা লায়াবিলিটি অ্যাড করলাম। এবার আমরা একটা ফিক্সড অ্যাসেট অ্যাড করার চেষ্টা করি, একটা ফিক্সড অ্যাসেট অ্যাড করার চেষ্টা করব। নিউতে যাব, নিউ অপশনে যাওয়ার পরে অ্যাকাউন্ট নেম দিব অ্যাসেট, আচ্ছা সরি 1002, 1002 দিলাম। অ্যাকাউন্ট টাইপ 2 ছিল, আচ্ছা কারেন্ট অ্যাসেট ক্যাশ, এই যে ফিক্স অ্যাসেট আছে। আচ্ছা এরপর আসেন ভেহিকেল, ভেহিকেল যেহেতু ছিল সেটা আমরা দিতে পারি মেশিনারি ইকুইপমেন্ট। এই যে ভেহিকেল নামে আলাদা অপশন আছে, তাই তো?
ভেহিকেল আমরা দিয়ে দেবো। এইখানে এবার আসেন অরিজিনাল কস্ট, এখানে আমাদের কস্টটা দেওয়া নাই, তাহলে আমরা আপাতত কি দিব, 0 দিব। যদি আমরা এখানে 0 দিয়ে ডেটটা যদি না ঠিক করে দিই, তাহলে আমরা যখন কোনো কারণে আমাদের ক্যালকুলেশনের পরবর্তী পর্যায়ে প্রয়োজন পড়তে পারে, তখন কিন্তু আমাদের সঠিকভাবে ক্যালকুলেশন হবে না। এই জন্য তখন আমাকে ডেটটা ঠিক করে দিতে হবে, 0 দিয়ে ডেটটা ঠিক করে দিব। কোনো ব্যালেন্স নাই, কোনো সমস্যা নাই, আমরা 0 দিয়ে ডেটটা ঠিক করে দিব যাতে পরবর্তীতে সমস্যা না হয়। আচ্ছা, এবার আমরা একটু দেখি। আচ্ছা, খুঁজবো কেন, আমরা এখানে দেখি ফিল্টারিং এ সার্চ অপশনে ভেহিকলস অফিস ভ্যান, এই যেটা 1002। তাহলে আমরা অ্যাসেটটা করলাম। এরপরে আসেন যে কোনো একটা এক্সপেন্স, পেরোল এক্সপেন্সটা করি। হ্যাঁ, আবার নিউতে চলে যাব, পেরোল এক্সপেন্স। আপনাদের সুবিধার্থে আমি এখানে আপনাদের যে প্রথম অ্যাসাইনমেন্টটা ছিল সেখানে একটা ফোল্ডার ছিল চার্ট অফ অ্যাকাউন্ট হেল্প, এই যে এখানে কিন্তু আমি দিয়ে রাখছি যে কোনটা কত দিয়ে শুরু হয়। ঠিক আছে, অ্যাসেট 1 দিয়ে, লায়াবিলিটি 2, ইকুইটি 3, ইনকাম 4, কস্ট অফ গুডস সোল্ড 5 দিয়ে, আর বাকি সকল এক্সপেন্স 6, 7, 8, 9 দিয়ে শুরু হয়। ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধা। 6 পেরোল 6000। ওকে, যেহেতু এক্সপেন্স, এখন এক্সপেন্সের দুইটা হেড, একটা এক্সপেন্স আছে, আদার এক্সপেন্সে আছে, কোনটা দিব বলেন? আচ্ছা, এক্সপেন্সে দিলাম, দেখি আমরা খুঁজে পাই কিনা ডিটেল টাইপে পেরোল। পেরোল এক্সপেন্স আছে, ওকে, পেরোল এক্সপেন্স আছে। আচ্ছা, আচ্ছা, পেরোল নামে অলরেডি অ্যাকাউন্ট আছে, পেরোল নামে অলরেডি অ্যাকাউন্ট আছে, তাহলে হ্যাঁ, সার্চ করে আমাদের দেখতে হবে, সার্চ করে জিনিসটাকে দেখেন, পেরোল এক্সপেন্স অফিস অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আমরা তাহলে এটাকে জাস্ট এডিট করে দিই, 6000 মানে নাম্বারটা দিয়ে দিই, তাহলে হবে 6000। আচ্ছা, 6000 দিলাম, এটা দিয়ে জাস্ট নাম্বারটা দিয়ে সেভ করে দিলাম, যেহেতু আমাদের আর অন্য কোনো কাজ নাই। তাহলে 6000 হচ্ছে আমাদের পেরোল এক্সপেন্স। এরপরে আমরা একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যেখানে সাব অ্যাকাউন্ট দিয়ে আমাদের কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখতে পাবো। স্যালারি অ্যান্ড ওয়েজেস নাম না, আচ্ছা, হেলথ ইন্স্যুরেন্স দিই, হেলথ ইন্স্যুরেন্স আনকাউন্টেবল। ওকে, আমরা একটু সার্চ করে দেখি হেলথ ইন্স্যুরেন্স নাই। ওকে, আমরা তাহলে নিউতে চলে যাব, নিউতে গিয়ে অ্যাকাউন্ট নেমে হেলথ ইন্স্যুরেন্স দিব, অ্যাকাউন্ট নাম্বার দিব 6001। আমাদের অ্যাকাউন্ট টাইপটা কি হবে বলেন? এক্সপেন্সে গিয়ে দেখি আমাদের ইন্স্যুরেন্স রিলেটেড কোনো কিছু আছে কিনা। ইন্স্যুরেন্স, এই যে ইন্স্যুরেন্স আছে। আচ্ছা, এটা সবথেকে কনফিউজিং পার্ট, মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট টাইপ কি হবে আর ডিটেল টাইপ কি হবে, এই জন্য বারবার বলছিলাম দেখতে। সেভ করে দিব। এবার একটু ভালো করে খেয়াল করবেন, এটা এই অপশনটা আগে ছিল না। আচ্ছা, এই যে হেলথ ইন্স্যুরেন্স, এটাকে আমি সাব অ্যাকাউন্ট করব। সাব অ্যাকাউন্ট করার জন্য এখানে একটা অপশন তারা দিয়ে রাখছে, মেক দিস সাব অ্যাকাউন্ট। আমি অপশনটাতে ক্লিক করব, তাহলে অবশ্যই আমার কাছে কি প্যারেন্ট অ্যাকাউন্টটা জানতে চাবে। এটা মাদার অ্যাকাউন্ট কোনটা, পেরোল এক্সপেন্স, এই যে পেরোল দিয়ে সেভ করব। তাহলে দেখেন কিভাবে তাদের নমুনাটা আসে। নমুনাটা তারা কিভাবে দিছে দেখেন, এই যে এই দুইটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ওপেন করলাম 6000 আর হচ্ছে 6001, মানে পেরোল এক্সপেন্স, তারপর একটু গ্যাপ রেখে তারপর আরেকটু সামনে গিয়ে হয়েছে হেলথ ইন্স্যুরেন্স। যদি কোনো কারণে দেখেন কোন একটা চার্ট অফ অ্যাকাউন্ট একটু ডান পাশে সরে গিয়ে আছে, তাহলে সেটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে আপনার সাব অ্যাকাউন্ট। ঠিক আছে, এছাড়া আর বোঝার কোনো অপশন নাই যে আপনার কোনটা সাব অ্যাকাউন্ট কোনটা প্যারেন্ট অ্যাকাউন্ট। আমি দুটো একসাথে রাখলাম বিধে আপনার বুঝতে সুবিধা হলো যে পেরোল এক্সপেন্সের সাব অ্যাকাউন্ট কোনটা, হেলথ ইন্স্যুরেন্স। কথা বুঝাইতে পারছি? সাব অ্যাকাউন্ট একটু ডান পাশে সরে গিয়ে ক্রিয়েট হবে। ঠিক আছে, তাহলে আপনারা
যে প্রথম দিনের যে অ্যাসাইনমেন্টের ইয়ে ছিল, ফোল্ডারটা ছিল, সে ফোল্ডারের ভিতরে অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে, সেগুলো সবাই অ্যাড করবেন। যেটা যেটা নাই, যেটা আছে সেটা পুনরায় করার দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, চার্ট অফ অ্যাকাউন্ট তো অ্যাড করলাম, প্রিন্ট করার পালা। আমাদের প্রিন্ট করার প্রয়োজন পড়তে পারে, তাই না? এখন প্রিন্ট কিভাবে করব? ওই যে সেটিংস অপশনের পাশেই প্রিন্টের অপশন, এই যে প্রিন্ট চলে আসছে, এখানে সেভ অ্যাজ পিডিএফ দিব। পিডিএফ দিয়ে জাস্ট ডাউনলোড করা মাত্রই চার্ট অফ অ্যাকাউন্ট ডাউনলোড হয়ে যাবে। এই যে চার্ট অফ অ্যাকাউন্ট পুরো বিস্তারিত ইতিহাস সহ চলে আসছে। আসো, সব চলে আসবে। আপাতত বসে, পরে সামনে চলে আসো। ওকে, যা যা আপনার চার্ট অফ অ্যাকাউন্ট আছে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্ট আপনার এখানে চলে আসবে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ম্যানুয়ালি কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করে নিতে হয়, সেটা আমরা দেখলাম। কিভাবে প্রিন্ট করতে হয়। এবার আসেন বাল্ক কোয়ান্টিটিতে, মানে একের অধিক চার্ট অফ অ্যাকাউন্টস যখন আপনার একসাথে অ্যাড করতে হবে তখন কিভাবে করবেন। তাহলে এই যে নিউ এর পাশে যে ড্রপ ডাউন মেনু আছে, সেখান থেকে ইম্পোর্ট অপশনে যাবেন। কুইক বুকস এর ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এই কাজটা আপনারা পাবেন। সেটা হচ্ছে কোনো কিছু ইম্পোর্ট করতে গেলে তিনটা কাজ আপনাকে বেসিক্যালি করতে হবে। প্রথমে হবে আপলোড, সঠিকভাবে আপলোড করতে পারলে তারপরে হবে ম্যাপ। ম্যাপ মানে হচ্ছে ম্যাচিং করা, আপনার যে ফাইল আছে বা যে ফোল্ডারটা আছে সেটার সাথে কুইক বুকস এর যে ফাইল, সেটাকে ম্যাচ করতে হবে। তারপর লাস্টে হচ্ছে আপনার ইম্পোর্টের জন্য তার অপশন দিবে। আর ইম্পোর্ট করার জন্য দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে গুগল শিট, একটা হচ্ছে সিএসভি অথবা এক্সেল ফাইল। নরমালি আমরা সাধারণত সিএসভি অথবা এক্সেল ফাইল করি, কারণ গুগল শিটের সাথে কানেক্ট করাটা একটু একটু ঝামেলার ব্যাপার থাকে, কারণ অনেক সময় কানেক্ট হইতে চায় না, যেহেতু আমরা 30 দিনের ট্রায়াল ভার্সন ওপেন করতেছি। এই জন্য আমরা করব সিএসভি আর এক্সেল ফাইল। আপনার ক্লায়েন্ট অনেক সময় যদি গুগল শিটের সাথে সরাসরি কানেক্ট করে দিতে পারে, তাহলে কি হবে, আপনার কাজটা আরেকটু সহজ হয়ে যাবে। আর না হলে আপনাকে সিএসভি অথবা এক্সেল ফাইলে নিয়ে আপলোড করতে হবে। তাহলে সিএসভি অথবা এক্সেল ফাইলে যখন আপলোড করতে যাবেন, তখন নিচে একটা স্যাম্পল ফাইল নামক হাইপার লিঙ্ক দেওয়া থাকবে, ডাউনলোড এ স্যাম্পল ফাইল। আপনারা এই স্যাম্পল ফাইলটাকে আগে ডাউনলোড করে নেবেন। দেখতে কেমন আমরা একটু দেখে আসি। এনুলেটিং, এইখানে উপরের যে ইয়াটা আছে রো, উপরের রো ব্যতীত বাকি সবগুলাকে ধরে ডিলিট করে দিবেন। হেডিংটা ঠিক রাখতে হবে, হেডিংটা ঠিক রেখে বাকি সব যেগুলা ইনফরমেশন দেওয়া আছে সেগুলাকে ডিলিট করে দিতে হবে। এরপরে আমি আপনাদের সাথে যে আপনাদের আজকের দিনে যে ফোল্ডারটা যখন শেয়ার করব, সেখানে চার্ট অফ অ্যাকাউন্টের একটা লিস্ট আমি দিয়ে রাখছি। সেই চার্ট অফ অ্যাকাউন্টের লিস্টটা আপনারা নিয়ে আসবেন। আপনাদের কাজের সুবিধার্থে করে রাখছি, বাস্তবতা জীবনে এমন নাও পাইতে পারেন। ঠিক আছে? যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তাহলে আপাতত পক্ষে কপি করে নিয়ে আসলাম। এরপরে আসেন ইম্পোর্ট করার পালা। তাহলে ব্রাউজ করব, ব্রাউজ করে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার থেকে নিয়ে আসব। নিয়ে আসার পরে নেক্সট অপশনে যাব। এরপরে বলতেছে ম্যাপিং। দেখেন অনেকগুলা গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। গ্রিন সিগন্যাল দেখানো মানে হচ্ছে মানে কুইক বুকস এর যে ফিল্ড, ম্যাপিং জিনিসটা বলতে তারা এই যে দেখেন দুইটা জিনিসের ম্যাপ করতে বলছে। একটা কুইক বুকস অনলাইন ফিল্ডের সাথে আপনার ফিল্ড, কোন কোন জিনিসগুলো আপনি দিয়েছেন। কুইক বুকস এর ডিটেল টাইপের সাথে আপনি ডিটেল টাইপ দিচ্ছেন, অ্যাকাউন্ট নেমের সাথে আপনি কি অ্যাকাউন্ট নেমটা দিচ্ছেন, অ্যাকাউন্ট নাম্বারের সাথে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন, টাইপের সাথে আপনি টাইপ দিচ্ছেন, তারপর টিভিএ যে কোডটা সেটা আপনি দেন নাই, এই জন্য এখানে কি গ্রিন সিগন্যাল দেখাচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে সবকিছু ঠিক আছে, আমরা নেক্সট অপশনে যাব। এরপরে আপনাকে একটা তারা সামারি দেখাবে। যদি কোনো কারণে আপনার এখানে ভুল থাকে, তারা রেড মার্কিং করবে, ইন্ডিকেট করে দেখাবে। ঠিক আছে? আমরা আপাতত পক্ষে ইম্পোর্ট করি, দেখি। এখানে তারা বলতেছে উই ফাউন্ড সাম প্রবলেমস, উই কুড নট ইম্পোর্ট অল অফ ইউর ডাটা, ফিক্স the info highlighted fields and try again.
মানে এই সকল ইনফরমেশন গুলো আপনাকে কারেক্ট করে নিতে বলছে। এখন এই যে রিটেন আর্নিংসও আছে, প্রিপেইড এক্সপেন্স, ইনভেন্টরি, এই সবগুলা জিনিসই আপনার অ্যাভেলেবেল আছে বিধায় কি নিচ্ছে না। আমরা একটা চেক করব, দেখেন রিটেন আর্নিংসটা চেক করে আসি। একটা এখানে ক্লোজ করে দিই, আনচেক করে দিলাম সবগুলা। আচ্ছা দেখেন, আমরা ফিল্টারের মধ্যে চেক করি রিটেন আর্নিংস, দেখেন রিটেন আর্নিংস কিন্তু অলরেডি কি আছে, এই জন্যই কিন্তু আপনার নেয় নেই। তারপরে অ্যাকাউন্টস পেয়েবল, দেখেন সরি ওই যে আচ্ছা এই যে প্রিপেড এক্সপেন্স, তখন আমাদের ওই শিটের মধ্যে কি প্রিপেড এক্সপেন্সটা ছিল, এই যে 1040 নম্বরে প্রিপেড এক্সপেন্স ছিল। এটা কেন নেয় নাই? এটা না নেওয়ার কারণ হচ্ছে আমার এখানে অলরেডি এক্সিস্টেড ছিল, যেটা এটা এক্সিস্টেড থাকবে সেটা আপনাকে ইন্ডিকেট দিয়ে তারা শো করবে। তো এইভাবে করে আপনারা চার্ট অফ অ্যাকাউন্ট ম্যানুয়ালি অ্যাড করতে পারেন এবং বাল্ক কোয়ান্টিটিতে অ্যাড করতে পারেন। আপনারা সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট হয়ে গেলে তারপরে প্রিন্ট করে অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন। আর যেগুলা আপনারা নিজেরা ক্রিয়েট করছেন সেগুলো মার্কিং করে দেখাবেন। এটা গেল আমাদের চার্ট অফ অ্যাকাউন্টের কথা। এরপরে আসেন কাস্টমার লিস্ট এবং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্ট। ওকে, কাস্টমার কে কোথায় খুঁজে পাবেন? কেন ইনঅ্যাক্টিভ করবেন? আমি কি বলছি ইনঅ্যাক্টিভ করতে? ওই যে আনচেক করে বের হয়ে চলে আসলাম, কেটে দিয়ে চলে আসলাম ওইখান থেকে, ওইখানে তার আমার কোনো কাজ নাই। ইনপুটটা মূলত হচ্ছে যে ডাবল থাকলে হচ্ছে লাল দেখাচ্ছে, আর হচ্ছে ডাবল না থাকলে হচ্ছে আপনি কোশ্চেনটা ক্লিয়ার করেন ভাই, আপনার কোশ্চেন আমি ক্লিয়ার করতেছি। হ্যাঁ, ওগুলো আমরা আনচেক করে দিছি, বাম পাশে থেকে আনচেক করে দিছি। হ্যাঁ, আনচেক করা মানে কি ওগুলো আর ইম্পোর্ট হবে না। আমি ইম্পোর্ট করা ট্রাই করতেছি মানে কি ওই জিনিসগুলো আমার ইম্পোর্ট হওয়ার জন্য ওগুলা চেক মার্ক দেওয়া, বক্সে চেক মার্ক দেওয়া ছিল, আনচেক করে দিছি যাতে আর ওই জিনিসগুলো যাতে না ইম্পোর্ট হয়। হ্যাঁ, যদি চেঞ্জ করেন আর কি, নাম চেঞ্জ করলে তখন তো দেখা যাবে যে ডিফারেন্ট, অনেক সময় বানান ভুলের জন্য কিন্তু এদিক ওদিক হয়ে যায়। অ্যাকাউন্টস পেয়ে বলে অনেক সময় দেখা যায় ডাবল এল হয়ে যায়, তারপরে অ্যাকাউন্টসে একটা সি থাকে, এজন্য ইম্পোর্ট হয়ে যায়। কিন্তু এটা একটু ইয়ে করতে হবে আর কি, খেয়াল রাখতে হবে। এরপরে আসেন আমাদের কাস্টমার। কাস্টমার কারা? যাদের কাছে আমরা প্রোডাক্টটা কি করি, সেল করে থাকি, তাই না? তাদের এইখান থেকে আমাদের হচ্ছে মূল আর্নিংস। তাহলে এইখানে আমরা নেভিগেশন প্যানেলে আমরা সেলস অপশনে যাব, সেলস অপশনে যাওয়ার পর সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের কাস্টমার প্যানেলে। এখানে একটা ভিডিও তারা দিয়ে রাখছে 3 মিনিট 7 সেকেন্ডের, এটা আপনারা দেখতে পারেন। তারপরে বলতেছে ইম্পোর্ট কাস্টমার অথবা অ্যাড কাস্টমার। আগে আমরা একটা ম্যানুয়ালি অ্যাড করা দেখি কিভাবে ম্যানুয়ালি অ্যাড করতে হয়। তাহলে আসেন অ্যাড কাস্টমার। তাহলে এখানে আপনাকে বিশাল বড় একটা মানে আর কি পপ আপ তারা দিয়ে রাখছে, এটাকে আপনাকে ফিল আপ করতে হবে, তার ডিটেলস সবই ঠিক আছে, শুধুমাত্র ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে একটাই, কাস্টমারের ডিসপ্লে নেম, মানে কাস্টমারকে কি নামে দেখাবে এটাই হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড। আর যদি কোনো ইনফরমেশন নাও থাকে তাতেও আপনি ইম্পোর্ট করতে পারবেন। যেমন হচ্ছে এখানে দেখেন কি টাইটেল, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, সাফিক্স, কোম্পানি নেম, কাস্টমার ডিসপ্লে নেম, ইমেল, ফোন নাম্বার, মোবাইল ফোন, ফ্যাক্স, আদার ওয়েবসাইট, এই সবগুলোর ভিতরে কোনো কিছুই নাই, আপনার শুধু কি ওই ব্যক্তির নামটা আপনি জানেন, ধরেন মিস্টার জন, ওই ব্যক্তির নামটা শুধু আপনি জানেন। তারপরে হচ্ছে তার কোনো অ্যাড্রেস, মানে বিলিং অ্যাড্রেস বা শিপিং অ্যাড্রেস, কোনো অ্যাড্রেসই জানেন না। তারপরে হচ্ছে তার কোনো অ্যাটাচমেন্ট বলতে তার কোনো আইডি কার্ড নাই, বা তার কোনো ভিজিটিং কার্ড নাই, বা তার সম্পর্কিত কোনো নোটও আপনার কাছে নাই। তার কিভাবে সে পেমেন্ট করে আপনাকে, সেই পেমেন্ট মেথডও আপনার জানা নাই। এই কোনো কিছু না থাকলেও কোনো সমস্যা নাই। আপনি এখানে জাস্ট কি করবেন, ওপেনিং ব্যালেন্সটা 0 দিবেন। আচ্ছা, ওপেনিং ব্যালেন্স কেন আসছে এখানে কেউ বলতে পারবেন? হ্যাঁ, পেয়েবল না রিসিভেবল থাকতে পারে, আমি তার কাছ থেকে
মানে আর কি পাস্টে কোনো ট্রানজেকশন করছি সেখান থেকে মানে সে এখন আমাকে পে করে নাই, ডিউ আছে, সেই কারণে আমার ওপেনিং ব্যালেন্সের অপশনটা আসছে। তাহলে ওপেনিং ব্যালেন্সটা আমরা 0 দিব, অবশ্যই এখানে ডেটটা ঠিক করে দিতে হবে 2024। ওকে, আমার কিছু আর করার প্রয়োজন নাই, জাস্ট সেভ করে দেব। তার প্যানেল চলে আসছে, আমরা একটু ব্যাকে যাই কাস্টমারসে। এই যে এটা হচ্ছে আমার বেসিক্যালি কাস্টমারের প্যানেল। এইখানে এই যে যে অংশটা, সেটা হচ্ছে বেসিক্যালি আমার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এস্টিমেট এখানে দেখাবে, আনবিল্ড ইনকাম এখানে দেখাবে, ওভারডিউ ইনভয়েস গুলো এখানে দেখাবে, ওপেন ইনভয়েস এন্ড ক্রেডিট গুলো এখানে দেখাবে, রিসেন্টলি পেইড। এস্টিমেট বলতে কি বোঝায় আমি কি আপনাদেরকে বলছিলাম, জিনিসগুলো আলোচনা করছিলাম। এস্টিমেট বলতে আমি আরেকটু, যেহেতু আজকে আমাদের সেলস নিয়ে কাজ, আমি আরেকটু রিপিট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এস্টিমেটটা হচ্ছে কোনো কাস্টমার আমার কাছ থেকে কোনো জিনিস ক্রয় করবে, এজন্য সে আগে আমার কি পাঠায়, একটা ফরমাইশ পাঠায়, সেটাকে বলা হচ্ছে এস্টিমেট। এটা হচ্ছে নন পোস্টিং অ্যাকাউন্টিং। যতক্ষণ না পর্যন্ত এস্টিমেট থেকে ইনভয়েসে কনভার্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কি হবে, নন পোস্টিং আকারেই থাকবে। তারপরে হচ্ছে আনবিল্ড ইনকাম। আনবিল্ড ইনকাম মানে কি? হ্যাঁ, আমার আয় হয়েছে কিন্তু এখন পর্যন্ত বিল হয় নাই। ঠিক আছে, যখন বিল হবে তখন সেটা আনবিল ইনকাম থেকে অন্য জায়গায় ট্রান্সফার হবে। ওভার ডিউ ইনভয়েস। ওভার ডিউ ইনভয়েস মানে কি, যে ইনভয়েসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর হচ্ছে হ্যাঁ, আর হচ্ছে ওপেন ইনভয়েস। ওপেন ইনভয়েস মানে কি, ইনভয়েসের মেয়াদ এখনো উত্তীর্ণ হয় নাই, মানে পেমেন্ট সে এখনো আমাকে করে নাই, ইনভয়েসটা এখনো কি চলমান আছে, এই জন্য এটার নাম কি, ওপেন ইনভয়েস। আর ক্রেডিট তো আমরা দেখবোই পরবর্তীতে যদি কোনো ক্রেডিট থাকে। আর রিসেন্টলি পেড মানে কি, যে আমাকে আহ, যতগুলা পে করছে সেটা আমরা এখানে দেখতে পাবো। তবে একটা জিনিস বলে রাখি ভাইয়া, এখানে প্যানিক হওয়া যাবে না। এই জায়গাটা, এই প্যানেলটা অনেক সময় নাও চেঞ্জ হইতে পারে ফ্রি অ্যাকাউন্টে। এটা যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন সেটা আপ টু ডেট থাকবেই। ঠিক আছে, কারণ অনেক সময় এটা মানে আর কি ফ্রি অ্যাকাউন্টে অনেক সুবিধা তারা লিমিটেশন করে রাখছে, তার মধ্যে এটা একটা। আচ্ছা, তারপর নিচে হচ্ছে যথাক্রমে তার নাম ডিটেলস গুলা দেখাবে। আর এটা হচ্ছে আমার প্রিন্টের অপশন, এটা হচ্ছে এক্সেলে ডাউনলোড করার অপশন, আর এটা হচ্ছে সেটিংস অপশন। আর উপর থেকে হচ্ছে নিউ কাস্টমার, মানে নতুন করে যদি কোনো কাস্টমার আমরা একের পর এক অ্যাড করতে যাই সেটা। আর ডান পাশে যে ড্রপ ডাউন মেনু, সেখান থেকে হচ্ছে একবারে আমরা যদি অনেকগুলা কাস্টমার অ্যাড করতে পারি, তাহলে কিভাবে একটা অ্যাড করলাম সেটা তো আমরা দেখলাম। এবার আসেন আমরা দেখবো হচ্ছে আমাদের একেবারে একসাথে অনেকগুলা কাস্টমারকে কিভাবে অ্যাড করতে পারি। নিউ কাস্টমারের পাশে যে ড্রপ ডাউন মেনু, সেখান থেকে আমরা চলে যাব ইম্পোর্ট কাস্টমার। ঠিক একইভাবে একই প্যানেল চলে আসে, আপলোড করতে হবে, ম্যাপিং করতে হবে এবং ইম্পোর্ট করতে হবে। তাহলে সবার আগে কাজ কি, স্যাম্পল ফাইল। স্যাম্পল ফাইলটা কি করা, ডাউনলোড করে নেওয়া। আচ্ছা, আগেই এখানে এসে এক্সাইটমেন্টের বসে সবগুলাকে ধরে ডিলিট করে দিবেন না। এখানে একটু খেয়াল রাখবেন, একটু দেখার চেষ্টা করবেন তারা কি প্যাটার্নটা দিছে আপনাকে। তারা স্যাম্পল ফাইল দেওয়ার মানে হচ্ছে যে আপনাকেও এই পদ্ধতিতে জিনিসটাকে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে কোনো একটা কারণে আমরা কোনো একটা ফরম্যাট ভুলে যাই, এদের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাট না থাকার কারণে আমাদের সঠিকভাবে ইম্পোর্ট হয় না। যেমন ধরেন আমরা ডেটের যে ফরম্যাটটা ছিল সেটা কি ছিল, মান্থ, ডেট, ইয়ার। এখন ওরা স্যাম্পল ফাইলে কি দিছে দেখেন তো, আমি যদি একটু বড় বড় করে দেখি, আগে ইয়ার দিছে, তারপরে মান্থ দিছে, তারপরে ডেট দিছে, তাহলে এটা কি হইলো? আমরা যদি আমাদের মতো করে ওই যে আগে মান্থ তারপর ডেট তারপরে ইয়ার দিই, সারা জীবনে বসে থাকলেও আপলোড হবে না। সো বি কেয়ারফুল, যখন স্যাম্পল ফাইলটা ডাউনলোড করবেন অবশ্যই স্যাম্পল ফাইলের যে প্যাটার্নটা আছে সেটা বোঝার চেষ্টা করবেন। তাহলে আমরা বুঝলাম, এবার আমরা একটু ডিলিট করে দিই। এরপর আসেন, এখানে শর্ত একটাই, ওই যে নেমটাই হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড। এবার আমি যেগুলো দিছি সেগুলো কপি করে নেন, এখানে এসে পেস্ট করে দেন। দেখছেন এখানেও এই এই যে মান্থ ডেট ইয়ার করা ছিল না, মানে এটা আগের ফরম্যাটে ছিল। আচ্ছা দেখেন, ইম্পোর্ট করি, ইম্পোর্ট করতে গেলে কি ঝামেলা হয়, সশরীরে দেখতে পাবেন। আমার ফাইল রেডি। এবার আমি কি করব, ব্রাউজ করব, আমার যে কাঙ্ক্ষিত ফাইল আছে সেখান থেকে আমি এটাকে নিয়ে আসব।
তারপর নেক্সট অপশনে যাব। এখানে আমি কি কি ফিল্ড গুলা দিছি সেগুলো তারা আমাকে শো করতেছে গ্রিন সিগন্যাল, ঠিক আছে। তারপর নেক্সট নেক্সট অপশন, এই যে দেখেন রেড সিগন্যাল কি দেখাচ্ছে ডান পাশে। হুম, এগুলা কেন দেখাচ্ছে? ওই যে আমরা তাদের প্যাটার্ন ফলো করি নাই। এবার আসেন কষ্ট করে, এই যে যখনই ওই লেখার উপরে ধরছি আমার কালো কালার একটা লেখা তারা আসছে, ডেট মাস্ট বি ইয়ার মান্থ ডেট ফরম্যাট। তাহলে কত, 2024-01-01, এই ফরম্যাটে আমাকে দিতে হবে, তাই না? তাহলে এই এক লেখাটা কপি করে নিয়ে আসি। যদি এটা না করতাম কি হইতেন জানেন? মানে আর কি, ওই যে ডেটটা যখন আমরা ওপেনিং ব্যালেন্সের ডেটটা থাকতো না, সেখানে উল্টা পাল্টা একটা ডেট চলে আসছে, তখন ওটা আবার কারেকশন করতে হবে। এরপর আমরা ইম্পোর্ট করে দিলাম, দেখেন 8 of 8 কাস্টমার সাকসেসফুলি ইম্পোর্টেড। এই যে সবার কাস্টমারের নেম, কোম্পানি নেম, ফোন, ওপেনিং ব্যালেন্স সবকিছু দেখাচ্ছে, এই যে তাদের ব্যালেন্স গুলো। আপনি চাইলে কাস্টমারকে ওপেন করেও দেখতে পারেন, এই যে ওপেন করে তার ওপেনিং ব্যালেন্সটা দেখতে পারেন, ঠিক আছে। এই যেটা হচ্ছে তার ওপেনিং ব্যালেন্স 1/1/2024-এর ওপেনিং ব্যালেন্স। এবার আসেন, আপনি এখানে কয়টা জিনিস দেখা যাচ্ছে, নেমের কলাম একটা, কোম্পানি নেম একটা, ফোন নাম্বার একটা, ওপেন ব্যালেন্স একটা, তাই তো? আমি চাচ্ছি তার ইমেল অ্যাড্রেসটা দেখার জন্য, এইখানে আমি তার ইমেল অ্যাড্রেসটা দেখতে যাচ্ছি। তাহলে কিভাবে নিয়ে আসবো? এই যে দেখেন, এই তাদের নামের উপর ডান পাশে যে সেটিং আইকনটা আছে, সেটিং আইকনে আমরা ক্লিক করব। এখানে দেখেন আমি সিলেক্ট করব হচ্ছে ইমেল নাম্বার। এই যে দেখেন ইমেল নাম্বার কি শো হয়েছে। আপনি যদি চান তার হচ্ছে অ্যাড্রেসটা দেখতে, অ্যাড্রেসে ক্লিক করবেন, এই যে অ্যাড্রেস চলে আসছে। মানে কোন কোন কলাম আপনি দেখতে চাচ্ছেন আপনি চাইলে এখান থেকে কি সিলেক্ট করে দিতে পারেন। তারপর নিচে কি পেজ সাইজ, আপনার অনেকগুলো কাস্টমার থাকতে পারে, আপনি এক পেজে কতজনকে দেখতে যাচ্ছেন, 50, 75, 100 না 150, এভাবে করে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এবার আসেন, কোনো একজন ব্যক্তিকে আমি ইনঅ্যাক্টিভ করব, মানে এই যে মিস্টার জন, এর এখন আমার প্রয়োজন নাই। তবে একটা শর্ত আছে, আমি ইনঅ্যাক্টিভ তাকেই করতে পারবো না যার নামে যদি কোনো ট্রানজেকশন থাকে। কোন একজন ব্যক্তিকে আপনি ইনঅ্যাক্টিভ করতে গেছেন, তার নামে কিছু না কিছু ট্রানজেকশন আছে, আচ্ছা কিছু না কিছু ট্রানজেকশন আছে, কিছু না কিছু ট্রানজেকশন আছে, আচ্ছা বসেন, কিছু না কিছু ট্রানজেকশন আছে। এই ট্রানজেকশন গুলা আপনি যতক্ষণ পর্যন্ত না ডিলিট করবেন ততক্ষণ পর্যন্ত তাকে ইনঅ্যাক্টিভ করা যাবে না। তাহলে এই যে দেখেন মিস্টার জনের একদম ডান পাশের কর্নারে ড্রপ ডাউন মেনু থেকে আছে কি মেক ইনঅ্যাক্টিভ, তাকে আমার আর প্রয়োজন নাই। তাহলে ইয়েস মেক ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ করা মানে কিন্তু ওয়ান কাইন্ড অফ কি ডিলিট করে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আবার তাকে কিভাবে ফেরত নিয়ে আসতে পারি? আবার সে সেটিংস আইকনে চলে যাবেন, এখানে একটু অপশন এই যে দেখেন ইনক্লুড ইনঅ্যাক্টিভ, এটাকে ক্লিক করেন, দেখেন সে চলে আসে যে মিস্টার জন ডিলিটেড, তাই না? এখন আপনি চাইলে তাকে আবার কি করে দিতে পারেন, অ্যাক্টিভ করে দিতে পারেন। অবশ্য শর্ত কি, তার নামে কোনো ট্রানজেকশন থাকা যাবে না, যদি ট্রানজেকশন থাকে তাহলে আপনি তাকে ইনঅ্যাক্টিভ করতে পারবেন না। এরপর আসেন প্রিন্টের পালা, এখান থেকে আমরা কি করব, প্রিন্ট করে নিব। প্রিন্ট মানে পিডিএফ আকারে ডাউনলোড হবে, ঠিক আছে। আপনি যেভাবে ডাউনলোড চান সেভাবে ডাউনলোড করে সেভ করে নিতে পারেন। অনেকে কাস্টমারের নামগুলো কাজে এক্সেলে করে নিতে হবে, বুঝি নাই। কাস্টমার গুলো অ্যাড করে যদি রিপোর্ট করে যখন কাজ করবো তখন কি কাস্টমার এই নামগুলো এই ফরম্যাটে ম্যানুয়ালি এক্সেলে এন্ট্রি করতে হবে? অবশ্যই, না করলে কিভাবে করবেন? ঠিক আছে। আচ্ছা, আমাদের শুধু যদি ওপেনিং ব্যালেন্স যদি থাকে তাহলে কি স্যার ডিলিট করতে হবে? বুঝি নাই। ওপেনিং ব্যালেন্স থেকে ডাইরেক্টলি ইনপুট করে দিতে হবে, ডিলিট করা যাবে। ওপেনিং ব্যালেন্স থাকলে ডিলিট করা যাবে কিনা, ওই যে ওই চার্ট অফ অ্যাকাউন্টের মতো ইতিহাস হবে, সে ব্যালেন্সটা নাই হয়ে যাবে, পরে আবার আপনাকে তাকে নিয়ে আসতে হবে, বুঝেন না, জার্নাল দিয়ে তখন নিয়ে আসতে হবে, ওই ঝামেলা কে করতে যাবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের কাস্টমার লিস্ট। তাহলে কাস্টমার অ্যাড করলাম, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করলাম। এরপরে আসেন আমাদের যে পরবর্তী জিনিস, আমরা তো ব্যবসা করব, অবশ্যই আমাদের কি প্রোডাক্ট এবং সার্ভিস লাগবে, তাই না? এটাও কি সেলস এর আন্ডারে
প্রোডাক্ট এবং সার্ভিস অপশন। এখানেও দুটা জিনিস, একটা হচ্ছে ক্রিয়েট আইটেম, একটা কি ইম্পোর্ট আইটেম। ঠিক আছে, আচ্ছা তাহলে আসেন আমরা একটা ক্রিয়েট আইটেম করে দেখি জিনিসটা কেমন দেখা যাচ্ছে। এইখানে হচ্ছে নেম, আইটেম টাইপ, কি কি দেওয়া আছে, সার্ভিস, ইনভেন্টরি, নন ইনভেন্টরি, বান্ডেল। সবাইকে 2 মিনিট দিলাম, চিন্তা করেন এই 4টা জিনিসের উদাহরণ আমাকে বলবেন। সার্ভিস, ইনভেন্টরি আইটেম, নন ইনভেন্টরি আইটেম এবং বান্ডেল কোনটা কোথায় ব্যবহার হয় বা কোনটা কি জিনিস? Think of it. কুইক বুকস এখন হচ্ছে প্রায় দিনে আপডেট নিয়ে আসতেছে। যারা আমরা নিয়মিত কাজ করি তারা মাঝে মধ্যে হিমশিম খেয়ে যায় কুইক বুকসে ঠিক মতো কাজ করার জন্য। এই জন্য কুইক বুকস আপনাকে ভালোর ভালো, খারাপের এক শেষ। সো বি কেয়ারফুল। ক্লায়েন্টের কাজ করার সময় অনেক ধরনের সমস্যা পড়বেন। সব থেকে বড় যে সমস্যাটা পড়বেন, ইন্টারনেটের সমস্যা। সব থেকে বড় সমস্যা, মানে আপনি তো চালান হচ্ছে শেয়ারিং ওয়াইফাই, একটা ওয়াইফাই নিয়ে 5 MBPS নিয়ে 3-4টা মোবাইল চালান, 2টা ল্যাপটপ কম্পিউটার চালান, টিভিও চলে মাঝে মধ্যে, ওই দেখা যাবে যে আস্তে করে নেটটা স্লো ডাউন হয়ে যাইতেছে। তো ওই ক্লায়েন্টের কাজ করতে যাবেন, সে আপনাকে অ্যাক্সেস দিবে, আপনার এখানে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, আর ওপেন হবে না। সো যখন ক্লায়েন্টের কাজ করবেন চেষ্টা করবেন আপনার ওই ওয়াইফাই নেটওয়ার্কে যাতে আপনি শুধুমাত্র ওই সিঙ্গেল ওই ডিভাইসটা যাতে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা চেষ্টা রাখতে হবে। কি হলো, এবার জিজ্ঞাসা করবো, বলেন সার্ভিস কি? আচ্ছা আপু বলেন, সার্ভিস আনটাচেবল। আচ্ছা ওকে, তারপরে ইনভেন্টরি আইটেম। আচ্ছা আচ্ছা বলতে দিন বাইরে, আপনি অবশ্যই জিজ্ঞেস করো ভাই। আচ্ছা, নষ্ট হবে না, স্টক করা যাবে এমন কিছু হচ্ছে ইনভেন্টরি আইটেম। ওকে ফাইন। নন ইনভেন্টরি, ওয়েট ওয়েট, শেষ করতে দেন আমাকে, একজনকে শেষ করতে দেন। হ্যাঁ, আর বান্ডেল, ওকে আচ্ছা 3-4টা দিচ্ছে এবং হচ্ছে বান্ডেল, যেমন ইন্টারনেটে আমাদের এসএমএসও থাকে, লিমিটও থাকে, ডাটা থাকে, সেরকম। আচ্ছা যাক, এবার ভাইয়া বলেন, সেকেন্ড ভাইয়া, ভাইয়ের কাছে শুনি। হ্যাঁ আপনি বলেন। কেন বলেন, আমরা তো ডিসকাস করার জন্য আসছি, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে। আমরা অ্যাকাউন্টিং পারি, মানে প্রোডাক্ট না, সার্ভিস, কোন কাজ করে যে আপনি এটাকে ইনভেন্টরি আইটেম হচ্ছে প্রোডাক্ট, এটা ডাইরেক্ট কোনো প্রোডাক্ট থাকবে। আর নন ইনভেন্টরি আইটেমটা এটা একটু, বান্ডেলটা হচ্ছে আপনার ওই আসলে কোনো একটা যে এরকম থাকলো যে আমি এরকম সার্ভিস বা ইনভেন্টরি একসাথে দুইটা থাকবে, এটা একটা বান্ডেল প্যাকেজ হলো। বা আপনি হচ্ছে একের অধিক এই জিনিস একটা কিনবেন, তাহলে এটা হচ্ছে একটা বা দুইটা ফ্রি আছে বা কিছু আছে, এরকম একটা বান্ডেল, বান্ডেল প্রাইস থাকবে এরকম। দিলার ভাই বলেন, একটা উদাহরণ দেন, আমরা চাই উদাহরণ, এই সবগুলোরই উদাহরণ দেন। সার্ভিস হলো আমাদের ইনভেন্টরি যে কিছু একটা কোম্পানি না কিন্তু প্রোভাইড করে থাকে, সেটা প্রফেশনাল সার্ভিস থেকে শুরু করে ফেক জিনিস হইতে পারে। আপনি প্যাকেজ কিনতেছেন একটা
টেলিকম ইন্ডাস্ট্রি থেকে কিন্তু পুরো একটা হচ্ছে যেগুলো একটা সার্ভিস। আর আমি আমার নিচেটা দিয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ বান্ডেল সমস্যা নেই। হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে শুভ গিয়ে আমরা দেখি যে নিউজের সাথে একটা কাপ আছে অথবা অ্যাপ্লিকেশন একটা মড আছে, কেন ওইগুলোকে বান্ডেল অফার বলে। আর টেকের ক্ষেত্রেও সেমই হয়, যেরকম আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যেটা হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট করে দেবো 3 বছর আপনাকে ওটার চেন রিকোয়েস্ট বলি আপনার কি কাস্টমাইজেশন থাকে, ওটাও আপনাকে সার্ভিস দেবো, এই টেকের দিয়ে দেবো। আর নন ইনভেন্টরি আইটেম আমরা বলি যে আপনি ফ্রিজের ব্যবসা করেন কিন্তু অফিসের যে ফ্রিজটা আপনার ওটা নন ইনভেন্টরি আইটেম। আর আপনি যখন ফ্রিজ বা টিভি সেল করতেছেন, যে জিনিসটা আপনি কাস্টমারের কাছে বিক্রি করবেন ওটা ইনভেন্টরি, আপনাকে আপনার প্রিমিসেসে যেটা ইউজ করতেছেন ওটা নন ইনভেন্টরি আইটেম। আচ্ছা, আর ইনভেন্টরি? ইনভেন্টরি হচ্ছে আমরা যেটা নিজেরা সেল করব, যেরকম যে ইলেকট্রিক কোম্পানি আছে তার জন্য টিভি ফ্রিজ এগুলো হচ্ছে তার ইনভেন্টরি। যে ফুড প্রোডাক্টস বিক্রি করতেছে তার জন্য যে জিনিসগুলো আছে এটা 3 ক্যাটাগরিতে হতে পারে। হ্যাঁ, ওয়ার্কিং প্রসেস যেটা। ওকে, আচ্ছা, যাক, সবাই মোটামুটি ভালো বললেন। এবার আমি একদম সহজ ভাষায় বলি, ঠিক আছে? আমি এত মানে আর কি আপনাদের মতো এত কঠিন ভাষায় বলতে পারবো না, সিম্পল ভাষার মানুষ। আচ্ছা, ধরেন এখন আমাদের এখানে হচ্ছে ভিশনের এসি, তাই না? ভিশন কোম্পানির জন্য এই এসিটা হচ্ছে তাদের কি ইনভেন্টরি আইটেম, তাই না? তারা এটাকে স্টক করতেছে, এটাকে ম্যানেজমেন্ট করতেছে, এটাকে ট্র্যাক করতে পারতেছে, এটাকে ইনভেন্টরি আইটেম বলা যায়। তারপর নন ইনভেন্টরি আইটেম কি হইতে পারে এসির জন্য? এই এসিটাকে যখন সে এনে ফিট করতে গেছে, ইনস্টল করার জন্য এমন কিছু ছোট জিনিস যেমন হচ্ছে ওয়াশার বা অ্যাঙ্গেল, এই সংক্রান্ত যে জিনিসগুলো যেগুলো আসলে কোম্পানি চায় না যে ট্র্যাক হোক, ব্যবহার হচ্ছে কিন্তু, ঠিক আছে, সেগুলো নন ট্র্যাকেবল, সেটাকে নন ইনভেন্টরি আইটেম বলতেছে। আর বান্ডেলটা সার্ভিসটা কি? যেমন হচ্ছে আমি সার্ভিস দিচ্ছি আপনাদেরকে, ঠিক এরকম ভাবে ট্যাক্স হোল্ডার যারা আইটিপি বা কর আইনজীবী যারা তারা কি ট্যাক্সের সার্ভিস দিচ্ছে, বা ডক্টর যারা তারা ডক্টর সার্ভিস দিচ্ছে, ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ারদের সার্ভিস দিচ্ছে। তারপরে বান্ডেলটা হচ্ছে কি অনেকগুলা আইটেমকে যখন একসাথে প্যাকেজিং করে মানুষের কাছে সেল করা হয়, সেটা হচ্ছে বান্ডেল প্যাকেজ। যখন আমরা বাইরের দেশে, বিশেষ করে বান্ডেলটা সব থেকে বেশি ইউজ হয় কিন্তু বাইরে, ঠিক আছে? আমি অনেক সময় বাইরে যখন কোনো সুপার শপ থেকে কোনো কিছু কিনতে যেতাম, তখন দেখা যেত কয়েকটা আইটেম মানে আর কি প্রায় 15-20টা আইটেম একসাথে এক বান্ডেলে করে সেই জিনিসটা সেল করা হইতেছে, ঠিক আছে? এটা হচ্ছে বান্ডেল আইটেম, একেবারে সিম্পল দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, এখন ধরেন আমরা যে কোনো একটা মানে আর কি ইনভেন্টরি আইটেম অ্যাড করি। এখন ইনভেন্টরি আইটেম যেহেতু এটা কি আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তাই না? ইনভেন্টরি আইটেম ধরে নিলাম সে KN95 মাস্ক, যেটা সব থেকে পপুলার হয়েছে, KN95 মাস্ক। আপনি চাইলে এটার ইমেজ এখানে অ্যাড করতে পারেন, বুঝছেন? ইমেজ অ্যাড করা যায়, SKU নাম্বার, ওই যে বলছিলাম স্টক কিপিং ইউনিট নাম্বার, তারপর ক্যাটাগরি। এখন এটা কোন ক্যাটাগরিতে পড়বে আমরা ক্যাটাগরি নিয়ে পরে আলোচনা করবো, এটা এখন আর দরকার নাই। তারপরে ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, মানে আপনার ওপেনিং ব্যালেন্সটা কত আছে, এই স্টকের ওপেনিং ব্যালেন্সটা কি কত আছে। ধরে নিলাম আমার হাতে আপাতত পক্ষে ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড আছে হচ্ছে আপাতত পক্ষে 200 ইউনিট। এরপরে হচ্ছে অ্যাজ অফ ডেট, ডেটটা কি যেগুলোর পাশে স্টার মার্ক দেওয়া সেগুলো ম্যান্ডেটরি ফিল্ড, মান্থ, ডেট, ইয়ার। ওকে ফাইন, আমরা তাহলে জানুয়ারি 1, 2024। ওকে, রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্ট মানে কি? যে পয়েন্টে গেলে আমরা নতুন করে পুনরায় ক্রয়ের জন্য ফরমাইশ দিব, তাই না? সেটা হচ্ছে রিঅর্ডার পয়েন্ট। ধরে নিলাম আমার 100টা থাকতে আমি নতুন করে আবার কি ক্রয় অর্ডার দেব, আমার যে পারচেজ ডিপার্টমেন্ট থাকবে। তারপরে কোন অ্যাকাউন্টে হিট করবে? এটা ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টে গিয়ে হিট করবে। তারপরে সেলস এর নিয়ে যদি কোনো ডেসক্রিপশন লেখার থাকে লিখবেন। তারপরে আমি এটা কত দামে বিক্রি করব। কত দামে বিক্রি হয়েছিল সর্বশেষ? আমি কিনছি 150 টাকা দিয়ে KN95, যখন করোনা চলতেছিল তখন কিন্তু KN95 মাস্ক তারপর পিপি যে দামগুলো সেগুলো কিন্তু অনেক হাই ছিল, ওই 150 টাকা ধরো। হ্যাঁ, এরকম গেছিল আর কি। পরে তারপরে কোন অ্যাকাউন্টে, ইনকাম অ্যাকাউন্টটা কোনটা হবে? সেলস অফ প্রোডাক্ট ইনকাম। যেহেতু আমি ইনভেন্টরি সিলেক্ট করছি, তাহলে এই জিনিসটা কি আমার প্রোডাক্ট ইনকামের মধ্যে যাবে, তাই না? এজন্য সেলস অফ প্রোডাক্ট ইনকামে যাবে। তারপরে সেলস ট্যাক্স আমরা এটা এখন দিব না, যখন আমরা ইনভয়েস করব তখন দিতে পারবো। পারচেজ কস্ট, ধরে নিলাম এটার পারচেজিং কস্ট হচ্ছে 200 টাকা, ঠিক আছে? সরি 200 হ্যাঁ ভুল বলছি আমি, 80 টাকা, ঠিক আছে? এটা এক্সপেন্স কোন অ্যাকাউন্টে যাবে? কস্ট অফ সেলস।
ঠিক আছে, কস্ট অফ সেলস এ গিয়ে হিট করবে। আপনি চাইলে এখান থেকে আপনাকে এই প্রোডাক্টটা কে সাপ্লাই করতেছে সেটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। 7 ক্লোজ করে দিব। এই যে চলে আসছে ইয়ার 95 মার্কস, কোয়ান্টিটি অন হ্যান্ড কত 200, টাইপ হচ্ছে ইনভেন্টরি, প্রাইস হচ্ছে 150, কস্ট হচ্ছে কত 80। এবার আসেন এডিট করতে যান। আমি যখন চার্ট অফ অ্যাকাউন্টে বলছিলাম দুইটা জিনিস এডিট করা যাবে না, একটা হচ্ছে ডেট, একটা কি ওপেনিং ব্যালেন্স। ঠিক এইখানেও তাই, এইখানেও ওপেনিং যে ব্যালেন্সটা ছিল এডিট করা যাবে না, ওপেনিং ডেট এডিটেবল না। কথা বোঝা আসছে? এজন্য এই দুইটা জিনিস ভালো করে খেয়াল করেন। তাহলে এই যে আওয়ার্স আর সার্ভিস, আওয়ার্স আর সার্ভিস এই দুইটা জিনিস কোথায় আসছে? এটা বাই ডিফল্ট আছে, এটা নিয়ে আপনার মাথা ব্যথার দরকার নাই। ঠিক আছে, এরপরে আসেন নিউ থেকে পাশে যে ড্রপ ডাউন মেনু আছে সেখান থেকে সার্ভিস যদি ম্যানুয়ালি অ্যাড করতে চাই, ইনভেন্টরি, নন ইনভেন্টরি, বান্ডেল যেটা আপনি অ্যাড করতে চান সেটা করতে পারবেন। তারপরে হচ্ছে ব্যাচ ইম্পোর্ট। ব্যাচ ইম্পোর্ট মানে কি একসাথে অনেকগুলা প্রোডাক্ট আপনি, প্রোডাক্ট অথবা সার্ভিস বা আইটেম সেটা আপনি একসাথে ইম্পোর্ট করতে পারেন। তারপরে এই জিনিসটা নতুন আসছে, ইম্পোর্ট ফ্রম সেলস চ্যানেল। এটা এখন আমরা যারা, আমি যদি আর বছরখানেক আগে পাইতাম আমার জন্য সুবিধা হতো। সেলস চ্যানেল বলতে আপনার ক্লায়েন্টের যদি কোনো ওয়্যার হাউস থাকে বা ক্লায়েন্টের যদি তার কোনো শোরুমের মধ্যে অ্যাকাউন্টিং সফটওয়্যার যদি তারা ইউজ করে, সেম সফটওয়্যার যদি আপনি আপনার মূল অ্যাকাউন্টিং এও ব্যবহার করেন তাহলে সরাসরি কিন্তু কানেক্টেড করার অপশনটা কিন্তু এখন দিছে, যেটা আগেও ছিল না। মানে সেলস চ্যানেল আপনি কোথায় বিক্রি করতেছেন সেই চ্যানেলে আপনি যখন আপনি কোনো কিছু আপলোড করবেন এখানে ইম্পোর্ট করা মাত্রই সেটা অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা চলে যাব হচ্ছে আমাদের ব্যাচ ইম্পোর্টে। এই প্যানেলটাও চেঞ্জ করছে গত পরশুদিন। এই প্যানেলের মধ্যে দেখেন এইখানে ইম্পোর্ট সিএসভি, ডান পাশে কর্নারে ইম্পোর্ট সিএসভি তে গেলে এখানে বলতেছে আপলোড এবং ম্যাপ ফিল্ড। এখানে একটা হাইপার লিংক তারা দিচ্ছে, ডাউনলোড দ্য স্যাম্পল টেমপ্লেট। টেমপ্লেটটা ডাউনলোড করবেন। ওকে, ডাউনলোড করার পর একটু ভালো করে খেয়াল করবেন তারা কোথায় কি দেখানোর চেষ্টা করছে। প্রথমে হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিস নেম, তারপর হচ্ছে ক্যাটাগরি, তারপরে হচ্ছে আইটেম টাইপ, এসকেইউ নাম্বার, তারপর হচ্ছে সেলস ডেসক্রিপশন, সেল প্রাইস, তারপরে হচ্ছে ইনকাম অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে কি পারচেজ ডেসক্রিপশন, পারচেজ কস্ট, তারপরে দেখাচ্ছে হচ্ছে এক্সপেন্সের অ্যাকাউন্ট নাম্বার, কোয়ান্টিটি অন হ্যান্ড কত আছে, তারপর কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট। এবার দেখেন আবার কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট, ডেটটা কি ফরম্যাটে দিছে? আগে হচ্ছে মান্থ, তারপর ডেট, তারপরে ইয়ার। দেখছেন, মানে এক এক জায়গায় এক এক রকম। তারপরে হচ্ছে রিঅর্ডার পয়েন্ট, তারপরে হচ্ছে কোন অ্যাসেট অ্যাকাউন্ট, অ্যাসেট অ্যাকাউন্ট সেটা আপনাকে তারা দিয়ে দিছে। এখন এত কিছু তো আমার লাগবে না, আমরা আপাতত পক্ষে বাকি ফরম্যাট গুলাকে শুধু কলামটাকে ঠিক রেখে বাকিগুলাকে আমরা ডিলিট করে দিব। আপনাদের সাথে যে ফাইলটা শেয়ার করছি প্রোডাক্ট এন্ড সার্ভিস লিস্টে, প্রোডাক্ট এন্ড সার্ভিস নেম, তারপরে হচ্ছে ক্যাটাগরি না, আচ্ছা ক্যাটাগরিতে কি ছিল? ওকে, ক্যাটাগরিতে কিছু না দিলেও চলবে, আমি আপাতত পক্ষে আইটেম টাইপ দিই। এগুলা কোন টাইপের আইটেম? সার্ভিস ছিল, ইনভেন্টরি ছিল, তারপরে সেলস ডেসক্রিপশন, সেলস প্রাইস। সেলস ডেসক্রিপশন হচ্ছে এই যে দেওয়া আছে আমার ফাইল থেকে, এটা আগের ফরম্যাট ছিল এই জন্য। তারপরে সেলস প্রাইস, তারপরে আর কি কি ইনফরমেশন ছিল? পারচেজ কস্ট, পারচেজ কস্ট আমরা দেব
ওকে, তারপরে কোয়ান্টিটি অন হ্যান্ড, কোয়ান্টিটি অন হ্যান্ড, তারপর হচ্ছে ডেট। ওকে, তাহলে এই কয়টা জিনিস দিয়ে আমরা আপাতত পক্ষে সেভ করব। এরপরে ব্রাউজ করলাম, যেখানে রাখছি ফাইলটা, নেক্সটে যাব, এখান থেকে সবগুলা ইনফরমেশন ঠিক আছে, মান্থ, ডেট, ইয়ার, নেক্সটে চলে যাব। এইখানে দেখেন বাম পাশে কয়েকটা সিগন্যাল দেখাচ্ছে, ঠিক আছে, কয়েকটা সিগন্যাল দেখাচ্ছে, আমাকে বলতেছে প্লিজ ফিক্স দিস এরর ইন দা হাইলাইটেড সেল, মানে যে কলামটা হাইলাইট তারা করে দিছে সেটাকে ঠিক করার জন্য। এখন এখানে দেখি কি হাইলাইট করছে তারা, এই যে কোয়ান্টিটি অফ ডেট, মানে ডেটটা তারা নেয় নাই, ডেটটা কি আকারে দিতে হবে, মান্থ, ডেট, ইয়ার, মান্থ 01/01/2024। ওকে, সবকিছু দেওয়া কমপ্লিট। এবার আমরা এটাকে সেভ করে দেব। নাইসলি ডান, আমার 12টা প্রোডাক্ট কি ইম্পোর্ট হয়ে গেছে। এই যে দেখেন আমার 12টা প্রোডাক্ট এখানে যথাক্রমে তারা ইম্পোর্ট করে ফেলছে, ঠিক আছে। এভাবে করে আমরা কি করতে পারি, আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস ম্যানুয়ালি অ্যাড করতে পারি অথবা বাল্ক কোয়ান্টিটিতে গিয়েও অ্যাড করতে পারি। এবার আসেন প্রিন্ট কিভাবে করবেন। এই যে প্রিন্টের অপশন আছে, প্রিন্ট করতে গেলে একেবারে আপনার পুরো জিনিসটা কি প্রিন্ট হয়ে আসবে, অথবা আপনি চাইলে সেটাকে এক্সেল ফাইলেও ডাউনলোড করতে পারেন। এই যে পাশে যে এরর চিহ্ন দেওয়া, এই যে দেখেন এক্সেল ফাইলেও কিন্তু তারা ডাউনলোড করে দেবে। মানে ডাউনলোড করার দুইটা অপশন আছে, একটা হচ্ছে এই যে দেখেন একটা এক্সেল ফাইল, একটা হচ্ছে আপনার কি প্রিন্ট পিডিএফ। এটা আপনারা সবগুলোকে আপলোড করে দেন প্রিন্ট করে সাবমিট করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করতেছি। আমাদের যে নেক্সট টপিকটা হচ্ছে সেটা হচ্ছে এস্টিমেট, ইনভয়েস, ক্রেডিট নোট, রিসিভ পেমেন্ট, সেলস রিসিভ, রিফান্ড রিসিভ, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করা। আপনাদের যে অ্যাসাইনমেন্টের ফোল্ডারটা দিব সেখান থেকে দেখবেন কাস্টমার ইনভয়েস অল, এই ফোল্ডারটা ওপেন করবেন সবাই। আজকে থেকেই কাজ শুরু। এই যে এখান থেকে দেখবেন নিচে এস্টিমেট একজনের ডেভিড উইলসন, তারপর ইনভয়েস করতে হবে জন ডো, তারপরে এমিলি স্মিথের ইনভয়েস, তারপর ন্যান্সির, তারপরে হচ্ছে অলিভার ডেভিস সেলস রিসিপ্ট, আরো আছে, তারপরে হচ্ছে সেলফ লুরা ইভান্স, ইনভয়েস করতে হবে সারা জনসন, আবার ইনভয়েস এমিলি স্মিথ টু ইনভয়েস জেসিকা টেইলর, ঠিক আছে। প্রত্যেকজন ব্যক্তির ওপেন করে করে কাজ করতে হবে। তাহলে এই প্রত্যেকটা কাজের ভিতরে আবার কিন্তু অনেকগুলো কাজ আছে। দেখেন প্রথমটা যদি আমি ওপেন করি, এস্টিমেট কি ডেভিড উইলসনের নামে, তাই না। এখন এখানে কি কাস্টমার দেওয়া আছে, এস্টিমেট দেওয়া আছে, প্রোডাক্ট এন্ড সার্ভিস, কোয়ান্টিটি, ট্যাক্সেবল, এটা আমাকে কি করতে হবে, এস্টিমেট করতে হবে। তারপরে নিচে আমি বলে দিছি কনভার্ট টু ইনভয়েস, মানে এই যে উপরে এস্টিমেটটা বানাইলেন আপনি, সেটাকে আপনার কি করতে হবে, ইনভয়েসে কনভার্ট করতে হবে। আপনাদেরকে ওই যে প্লেলিস্ট দেখতে বলছিলাম, ওই যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটা প্লেলিস্ট দেখতে বলছিলাম, সেখানে একটা ইউটিউবের ভিডিও ছিল যে হাউ টু বিকাম এ পার্শিয়াল পেমেন্ট, মানে কিভাবে পার্শিয়াল পেমেন্ট করতে হয় ইনভয়েসের ক্ষেত্রে, সেই ইনভয়েসের সিস্টেমটা দেখাইছি, এটা এখনো দেখাবো আপনাদেরকে। তারপরে হচ্ছে দেখেন পেমেন্ট রিসিপ্ট, মানে কাজ কিন্তু কি একটার ভিতরে কয়টা, 3টা করে আছে। প্রথমে একটা কি করছেন, একটা এস্টিমেট বানাইছেন, তারপর সেটাকে ইনভয়েসে 2বারে কনভার্ট করছেন, তারপরে কি পেমেন্ট রিসিভ করছেন। ঠিক ধরেন পরেরটাতে যাই, ইনভয়েস জন ডোতে প্রথমে কি একটা ইনভয়েস করতে হয়েছে, তারপরে কি পেমেন্ট রিসিভ, তাই তো।
এভাবে করে আপনাদের প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে যে যে ব্যক্তিরা আছে প্রত্যেকের কাজগুলো আপনারা করবেন। কথা বুঝাইতে পারছি? ওকে, এবার আসেন আমরা প্র্যাকটিক্যাল লাইফের কাজ দেখবো, আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যাল লাইফের কাজ। ওটা তো আপনাদের বাড়ি কাজ, আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যাল লাইফের কাজ। আসেন সর্বপ্রথম, বুঝি নাই যা যা ইনস্ট্রাকশন দেওয়া আছে, হ্যাঁ এই যে আপনার ক্লায়েন্ট আপনাকে এই ফোল্ডারটা দিছে, এই যে ফোল্ডারটা দিয়ে কি করছে, এর নামে একটা এস্টিমেট করতে বলছে, তারপর ইনভয়েসে কনভার্ট করতে বলছে। আমি তো দেখাচ্ছি। এখন কি করবো, ডেভিড উইলসনের নামে আমাকে সর্বপ্রথম কি করতে হবে, এস্টিমেট করতে হবে। এই যে নিচে এখানে লেখা আছে কি করতে হবে, বুঝছেন আপু? এস্টিমেট, ডেভিড উইলসনের নামে আমি একটা এস্টিমেট করব। আমি একটা দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। এটা কি গুগল এক্সেল শিটে হবে? প্লাস নিউ থেকে চলে যাব হচ্ছে আমরা এস্টিমেটে, প্লাস নিউ থেকে আমরা এস্টিমেটে চলে যাব। তারপরে যে আমাদের কাঙ্ক্ষিত কাস্টমার আমরা একে নিয়ে আসবো ডেভিড উইলসন। উইলসনকে সিলেক্ট করব, সিলেক্ট করা মাত্রই তার ইমেইল এবং যে অ্যাড্রেস যেগুলো আমরা আগে দিয়ে আসছিলাম সেগুলো বাই ডিফল্ট চলে আসবে। দেখেন এখানে এস্টিমেটের অপশন হচ্ছে 4টা, পেন্ডিং, অ্যাকসেপ্টেড, ক্লোজড এন্ড রিজেক্টেড। পেন্ডিং মানে কি, যতক্ষণ পর্যন্ত এটা নন পোস্টিং আইটেম হিসেবে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা পেন্ডিং এ থাকবে। যখন এখান থেকে আমি ইনভয়েস করে ফেলবো তখন সেটা কি অ্যাকসেপ্ট হবে। তারপর যখন পেমেন্ট করে সকল ধরনের কাজ শেষ সেটা কি হয়ে যাবে, ক্লোজড হয়ে যাবে। আর রিজেক্ট মানে কি, যদি আপনি বাতিলই করে দেন। বাতিল করলে কি আর করার দরকার আছে আপনার? করার দরকার নাই। তাহলে আপাতত পক্ষে প্রথম অপশনটাই থাকবে পেন্ডিং। তারপরে এস্টিমেটেড ডেট, এস্টিমেটেড ডেট কত, 2 অক্টোবর 2024, 2রা অক্টোবর, আচ্ছা অক্টোবর 2024, 2 তারিখ, ঠিক আছে। এরপরে আসেন প্রোডাক্ট এন্ড সার্ভিস। কি কি প্রোডাক্ট? সার্জিক্যাল ইকুইপমেন্ট, লাইফ সেভিং, তাই না? সার্জিক্যাল ইকুইপমেন্ট, তারপরে হচ্ছে লাইফ সেভিং, আরেকটা কি প্রোডাক্ট ছিল, ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট। ওকে, কত কত ছিল প্রোডাক্টের কোয়ান্টিটি গুলা? 2, 3, 4। ওকে, কোয়ান্টিটি হচ্ছে 2, 3 এন্ড 4। তারপর ট্যাক্স রেট কত পার্সেন্ট বলা আছে? 0% বা এক্সাম্পটেড ট্যাক্স। আমরা ট্যাক্সে ক্লিক করে 0 রেটের ট্যাক্সটা দিয়ে দিব। ওকে, তারপরে ডিসকাউন্ট। দেখেন ডিসকাউন্টের কথা কিছু কি বলছি আমি এখানে মেনশন করছি, করি নাই, তাহলে ডিসকাউন্ট আমার না। এখন ডিসকাউন্টের জিনিসটা কি, ডিসকাউন্টটা দুই ভাবে দেওয়া যায়, একটা পার্সেন্টেজে, একটা কি ভ্যালুতে। হইতে পারে ডিসকাউন্টটা আপনি তাকে দিচ্ছেন হচ্ছে 5% বা 10% হারে, সেটা হইতে পারে। অথবা তাকে টাকার অ্যামাউন্টে দিচ্ছেন 500 টাকা বা 1000 টাকা তাকে ছেড়ে দিচ্ছেন, দুটা যে কোনো একটা হইতে পারে, ঠিক আছে। যখন ডিসকাউন্ট থাকবে তখন আপনি এখানে ডিসকাউন্টের প্রাইসটা বসালে হয়ে যাবে। তাহলে আমাদের আর কোনো কাজ নাই। এখানে হচ্ছে যদি কোনো মেসেজ লেখা থাকে লিখবেন, এখানে হচ্ছে তার যে এস্টিমেটের ছবিটা এখানে অ্যাটাচ করে দিতে পারেন। তাহলে আমরা এটা করব 7 ক্লোজ। আমার এস্টিমেট 1001 কি সেভ। এটা কোথায় গিয়ে পাবো? সেল সেন্টারে। মনে রাখবেন কাস্টমারের সাথে যত ধরনের ট্রানজেকশন সবগুলা হিট করবে হচ্ছে আপনার সেল সেন্টারে। এখান থেকে আমরা চলে আসবো অল সেলসে। অল সেলসে আসার পরে সেখান থেকে এই যে টাইপে অল ট্রানজেকশন, ডেট দিবেন হচ্ছে অল, না হলে আসবে না। এই যে দেখেন এস্টিমেট কি 1001 ডেভিড উইলসন হয়েছে, ওপেন হয়েছে, এই যে পেন্ডিং অবস্থায় আছে, কারণ এটা এখনো পর্যন্ত কোনো কাজ করা হয় নাই। এরপরে আসেন কি বলছি আমি, কনভার্ট টু ইনভয়েস। ইনভয়েসে কনভার্ট করার জন্য বলছি 7 অক্টোবর 2024-এ 60%, 10 অক্টোবরে বলছি রেস্ট অফ দা অ্যামাউন্ট, তাই তো? আচ্ছা, তাহলে আসেন আমরা আগে ডুপ্লিকেট করে নিব ট্যাবটাকে। বাকিরা কই আসে না? সবাই আসে নাই? হ্যাঁ সবাই আসে, মনে তো হচ্ছে কম। হুম, আচ্ছা তাহলে এস্টিমেটটা আমরা ওপেন করব। এস্টিমেটটা ওপেন করে নিলাম। আপনাদের একটা অপশনের কথা বলছিলাম, সেটা হচ্ছে প্রোগ্রেস ইনভয়েসিং, মনে আছে? হ্যাঁ, প্রোগ্রেস ইনভয়েসিং
সেই অপশনের কাজ আজকে আমরা দেখবো। এখানে দেখেন এস্টিমেটটা ওপেন করার পরে আমার বাম পাশে এই যে টাকার অ্যামাউন্টের বাম পাশে আমাকে দেখাচ্ছে হচ্ছে ক্রিয়েট ইনভয়েস, তাই না? তাহলে আমরা যদি ক্রিয়েট ইনভয়েসে দিই, দেখেন ক্লিক করা মাত্রই কি সম্পূর্ণ টাকায় কি আমার ইনভয়েসে কনভার্ট হয়ে গেছে না? হয়েছে কিনা? সম্পূর্ণ ইনভয়েসে কনভার্ট হয়েছে, কিন্তু তাহলে কি হবে, আমার শর্তের সাথে কি মিললো? 60% 10, তারপর বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট। তাহলে এই যে কাজটা, এই কাজটা করার জন্যই আমাকে যাইতে হবে ওই যে প্রোগ্রেস ইনভয়েসিং অপশনটা অন করতে হবে। এই জন্য আমি ওই দিন অন করি নাই। কারণ হচ্ছে একটা এস্টিমেট থেকে যদি একের অধিক ইনভয়েস ক্রিয়েট হয় তাহলে আপনাকে প্রোগ্রেস ইনভয়েসিংটা কাজ করতে হবে। তাহলে আমরা চলে যাব গিয়ার আইকনে, গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংসে, সেলসে, ওকে, সেলস প্যানেলে গেলাম, এই যে প্রোগ্রেস ইনভয়েসিং এই অপশনটাকে আমরা অন করে দিব, সেভ করে দেব, ডান দিয়ে চলে আসবো, আপডেট, একবার একটু রিফ্রেশ দিয়ে নিই। আচ্ছা, এবার আমরা ইনভয়েস সরি এস্টিমেটটা আবার ওপেন করি। ওপেন করার পরে দেখেন আবার সেম জায়গায় যাব, অ্যামাউন্টের পাশে যে ক্রিয়েট ইনভয়েস সেটাতে ক্লিক করব। এই যে দেখেন একটা পপআপ আমার সামনে আসে না? এটা কি এতক্ষণ আসছিল? না, আসে নাই। এখন এখানে কি বলছে, তিনটা কন্ডিশন, টোটাল অফ অল এস্টিমেট লাইন। আমি কি সম্পূর্ণ টাকায় কি চাচ্ছি? চাচ্ছি না, বিধায় তো এই কাজটা করলাম। তারপরে অপশনটা কি, এই যে 50% বা 60% পার্সেন্টেজ দিতে হবে, তাই না? 60% অফ ইচ লাইন, তাহলে এই টাকার 60% হয়ে যাবে। তারপর তা ক্রিয়েট ইনভয়েসে যাই, দেখেন এই যে 60% হয়ে গেছে না? 4704 টাকার ইনভয়েস। এখন এখানে একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে কোয়ান্টিটি ভেঙে গেছে, ঠিক আছে। এখন এটা প্র্যাকটিক্যাল লাইফে হয় বাড়াইতে পারে বা কমাইতে পারে, কিন্তু আপনারা প্র্যাকটিস এভাবেই করেন, আমি যাতে বুঝতে পারি যে আপনারা প্র্যাকটিসটা ঠিক মতো করছেন, ঠিক আছে। যেভাবে থাকুক কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এবার এখানে ইনভয়েসে তো কনভার্ট হইলোই, এখন আমাকে কি কাজ করতে হবে, ইনভয়েসের ডেটটা সিলেক্ট করে দিতে হবে, কত, 7 অক্টোবর 2024। আর বাকি কোনো কিছু চেঞ্জেবল না। আর ডিউ ডেট অটোমেটিক্যালি আসবে, 30 দিন দিলে অটোমেটিক্যালি ডিউ ডেট ক্যালকুলেশন হয়ে যাবে, ঠিক আছে। আর আমার অন্য কোনো কিছু নাই। এই যে দেখছেন ডিপোজিটের কলাম আসছে না? ওই যে সেটিংস অপশনে আমরা ডিপোজিট অপশনটাকে অন করে আসছিলাম, এই জন্য এই কলাম আসে, যদি না করতাম তাহলে আসতো না। এরপরে কি করব, সেভ এন্ড ক্লোজ। এই যে ইনভয়েস 1001, এই যে দেখেন এখন এস্টিমেটের কি নাম চেঞ্জ হয়ে আসে, অ্যাকসেপ্টেড। এতক্ষণ কি ছিল, পেন্ডিং ছিল। এখন অ্যাকসেপ্টেড কখন হয়েছে, যখন এস্টিমেট থেকে ইনভয়েস হবে তখন সেটা কি হবে, অ্যাকসেপ্টেড হয়ে যাবে। এবার আসেন ইনভয়েস, এই যে ইনভয়েস, এই যে ইনভয়েস আমার কি একটা সৃষ্টি হয়ে গেছে 10/7/2024। আমার ফাইলে আমাকে আরেকবার বলছে 10 অক্টোবর 2024 বাকি যে অ্যামাউন্টটা আছে সেটাকে নিয়ে আরেকটা ইনভয়েস করো। ওয়েল, কোনো সমস্যা নাই, আমরা আবার এস্টিমেটটা ওপেন করব, যথাক্রমে এস্টিমেটটা ওপেন করলাম। এই যে ক্রিয়েট ইনভয়েসে আবার চলে যাব সেম অপশনে, যাওয়ার পরে এখন তো আমার পার্সেন্টেজ লাগবে না, এখন আমরা উপরে অপশনটা দিব, কি লেখা আছে, রিমেনিং টোটাল অফ অল লাইনস। আমার বাকি যে অবশিষ্ট অংশ আছে সেটা আমাকে দিয়ে দাও, ক্রিয়েট ইনভয়েস। হ্যাঁ, ডেট তো এই যে এখানে এখন ঠিক করো, 10 অক্টোবর 2024, ঠিক আছে। আমার বাকি অ্যামাউন্টটা কি হয়ে গেছে, ইনভয়েসে কনভার্ট হয়ে গেছে। সেভ এন্ড ক্লোজ করব, 1002 কি সেভ। এই যে দেখেন এখন এস্টিমেটের মানে আর কি স্ট্যাটাসটা কি, ক্লোজড, কারণ সবকিছু কমপ্লিট হয়ে গেছে এস্টিমেটটা। আচ্ছা, এখন এরকমও অনেক সময় হয়, আমি ওখানে একটা ভিডিও দিয়ে রাখছি, আমরা অনেক সময় কাজ করি, আমারও এটা হয়, ধরেন হঠাৎ মঠাৎ কোনো কাজ করে ফেলছি, আমি সেটাকে খুঁজে পাচ্ছি না। কই খুঁজবেন, এই যে সার্চ বার, সার্চ বারে গিয়ে খুঁজলে কুইকবুকস একটা খুব মজার জিনিস করে রাখছে, রিসেন্ট ট্রানজেকশন, মানে রিসেন্ট যা যা করছেন সবগুলো যে হিস্ট্রির মতো আপনার এখানে সব শো করবে। আপনি এখান থেকে ধরেন আমি কত নাম্বার ইনভয়েস করছি আমি ভুলে গেছি, তাই না, আপনি এখানে সার্চ অপশনে আসলেই ইনভয়েসের এই যে এখান থেকে আপনি রিসেন্ট ট্রানজেকশন দেখতে পারেন, যতগুলো রিসেন্ট ট্রানজেকশন, এই যে ভিউ মোরে দিলে মানে 50টা রিসেন্ট ট্রানজেকশন আপনাকে শো করবে তারা, ঠিক আছে, এভাবে পাইতে পারেন। তাহলে আমার প্রথমে কি কাজ করলাম, এস্টিমেট কমপ্লিট, তারপরে ইনভয়েসে কনভার্ট করলাম, এরপরে আসেন কি করব,
পেমেন্ট কয় তারিখে? 15 অক্টোবর 2024 তারিখে 80% অফ ফুল অ্যামাউন্ট কিসের? রিসিভ বাই কি? চেক অথবা চেক আনডিপোজিটেড ফান্ড। আচ্ছা, আনডিপোজিটেড ফান্ড এটা বাইরে অনেক সময় বেশি ইউজ হয়। কেন ইউজ হয়? এটা হচ্ছে আমরা একটা তহবিল সৃষ্টি করে রাখি, যেটা মাসের শেষে বা যে কোনো একটা নির্দিষ্ট সময় শেষে সেটা আমরা ব্যাংকে গিয়ে ডিপোজিট করে দিই, মানে লিকুইড মানি হিসেবে রাখার জন্য। ঠিক আছে, বাইরের দেশে ইউজ করে হচ্ছে আনডিপোজিটেড ফান্ড। তাহলে আসেন আমরা যে কোনো একটা ইনভয়েস ওপেন করবো, যে কোনো একটা তার রিলেটেড যে কোনো একটা ইনভয়েস ওপেন করব। ইনভয়েস ওপেন করলে এইখানে অপশন আসতেছে কি? রিসিভ পেমেন্ট, অথবা রিসিভ পেমেন্টের আরো একটা অপশন আছে কোথায়? প্লাস নিউর আন্ডারে রিসিভ পেমেন্ট। দুই জায়গা থেকে আপনি রিচ আউট করতে পারেন। এই রিসিভ পেমেন্টে গেলে কি হবে? আপনার যত ধরনের কাস্টমার আছে সবার কাছে কত টাকা পাচ্ছেন সেগুলো আপনার শো করবে। ঠিক আছে, এই যে ধরেন আমি রিসিভ পেমেন্টে ক্লিক করলাম, আপনি এখানে কাস্টমারের নাম বলে দিবেন, সে অনুযায়ী আপনার এখানে চলে আসবে। তাহলে আমরা ওইখানে থেকে যাই, যে কোনো একটা ইনভয়েস ওপেন করব, তার কি রিসিভ পেমেন্টে ক্লিক করব, অ্যামাউন্টের নিচে দেখেন কাস্টমারের নাম অটোমেটিক্যালি চলে আসছে। পেমেন্ট ডেট হচ্ছে 15 তারিখ। পেমেন্ট মেথড কি? চেক। ডিপোজিটেড টু কি? আনডিপোজিটেড ফান্ড, তাই না? আনডিপোজিটেড ফান্ড, এটা কিন্তু অ্যাসেট। এইবার আসেন, এইখানে দুইটা জিনিস দেওয়া আছে, দুইটা ইনভয়েস দেওয়া আছে। আমাদের কোন ইনভয়েসটা বেসিক্যালি ছিল? আমাকে এখানে শর্তটা কি বলছে? 80% অফ ফুল অ্যামাউন্ট, মানে টোটাল জিনিসের 80% নিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? দুইটা ইনভয়েসকে বক্সে চেক মার্ক দিতে হবে। চেক মার্ক দিলে টোটাল অ্যামাউন্টটা কত? $7,840। এটার আমার কি করতে হবে? 80% করতে হবে, তাই না? এখন এই যে অ্যামাউন্ট রিসিপ্টের যে কলামটা আছে সেখানে আমরা কাজটা করব। দেখেন কি কাজটা করব? অ্যামাউন্টের পরে গিয়ে আমরা শিফট দিয়ে স্টার চিহ্ন দিব, যেটা মানে আর কি আইসিটির ভাষায় বলা হয় গুণন চিহ্ন, মাল্টিপল গুণ। কত পার্সেন্ট? 80%, তাই না? 0.80, তাই তো? 0.80। এখন মাউসটাকে বাইরে যে কোনো জায়গায় এসে আপনি যদি ক্লিক করেন, দেখেন 80% হয়ে গেছে না? 6,272 হয়েছে। কিভাবে হয়েছে দেখেন। নর্মালি আমরা প্র্যাকটিস কি করি? আমাদের যে প্রথম ইনভয়েস থাকে, প্রথম ইনভয়েসের সম্পূর্ণটা নিয়ে পরের ইনভয়েসের কি কিছু অংশ নেই। এখন এমনও হইতে পারে আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে এই ইনভয়েস থেকে এত টাকা নাও, এই ইনভয়েস থেকে এত টাকা নাও। তখন এই যে পেমেন্টের কলামে আপনি কি নিজের মতো করে কাস্টমাইজ করে দিতে পারেন কত কত টাকা আপনি তার কাছ থেকে উঠাবেন। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা কি করব? এখন 7 ক্লোজ করে দেব। এই যে দেখেন পেমেন্ট হয়ে কি ক্লোজড হয়ে গেছে না? হ্যাঁ, আমার প্রথম ইনভয়েসটা কি পেইড হয়ে গেছে, কারণ প্রথম ইনভয়েসে সম্পূর্ণ টাকা পেয়ে গেছি। আর বাকি ইনভয়েসের অবশিষ্ট কত? $1568 কি ডিউ আছে, তাই তো? $1568 ডিউ আছে। আবার যখন পরবর্তী কোনো কারণে পেমেন্ট করা হবে বা সে আমাকে পেমেন্ট করবে, তখন আমি এখান থেকে পেমেন্ট করে নিতে পারবো। এখন প্রত্যেকটা জিনিসের আপনি ট্রানজেকশন কিভাবে দেখতে পারবেন বা অডিটিং কিভাবে করতে পারবেন? এই যে ধরেন আমি ইনভয়েসটা ওপেন করলাম, প্রথম ইনভয়েসটা ওপেন করলাম। ইনভয়েসটা ওপেন করে আপনারা কি করবেন? প্রত্যেকটা ইনভয়েসের প্রিন্ট নিবেন, এই যে প্রিন্ট অর প্রিভিউ। ইনভয়েস ওপেন করে নিচের যে ব্ল্যাক মানে আর কি পোর্শনটা আছে সেখানের মধ্যে কাস্টমাইজ, এই যে দেখেন কাস্টমাইজে আপনি কোন স্টাইল গুলা, আপনাদের প্রথম ক্লাসে আমি দেখাইছিলাম যে ওই যে বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করতে হয়, আপনারা আপনাদের স্টাইল চেঞ্জ করে নিবেন এখান থেকে। তারপরে প্রিন্ট অর প্রিভিউ অপশনে যাবেন। দেখেন প্রিন্ট অর প্রিভিউ অপশনে গেলে এই যে আপনি কোন ভাবে করছেন সেটা দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিভিউ অপশন। আপনি এখান থেকে আপনার এই যে প্রিন্ট করে নিতে পারবেন, মানে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার সবাই প্রত্যেকটা ইনভয়েসের প্রত্যেকটা পেমেন্টের এভাবে করে মানে জিনিসগুলো আমাকে দিবেন। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট গুলো চিন্তা করবেন সবসময় যে আপনি আপনার ক্লায়েন্টকে দিচ্ছেন, তাহলে আপনার অ্যাসাইনমেন্ট গুলো ভালো হবে। মনে করেন না যে শুধুমাত্র প্র্যাকটিস করতেছি এটার অ্যাসাইনমেন্ট দিচ্ছি। দেখেন মোর অপশনে গেলে আরেকটা জিনিস দেখা যায়, ট্রানজেকশন জার্নাল। আমাদের সবার একটা প্রশ্ন যে জার্নাল কি আদৌ হইতে আছে? অবশ্যই হইতেছে। দেখেন ট্রানজেকশন জার্নালে গেলে কুইক বুকস হইতেছে জার্নালের বাপ, যেটাকে বলা হয়। এর উপরে জার্নাল কেউ দিতে পারবে না। আপনি শুধুমাত্র ঠিকঠাক মতো পোস্টিং করবেন, আপনার জার্নাল সে ঠিকঠাক মতো নিয়ে নেবে। এই যে দেখেন
আপনার যে টোটাল জার্নাল, পুরা জার্নালটা সে এখানে আপনার সামনে তুলে ধরছে। বুঝাতে পারছি? আপনার কষ্ট করে জার্নাল হাতে দিয়ে দিতে হয় নাই। এটাই হচ্ছে বেনিফিট যে আমরা যারা ব্যবহার করি ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার, এটাই। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন সবাই ফাইলটাতে কিভাবে কাজ করতে হয়? কারো কোনো কোশ্চেন আছে কোনো ফাইল নিয়ে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। বলেন। বলছি যে এই এক্সেল শিটটা গুগল শিটে করতে হবে না আমি নরমালি যেটা আপনাকে কি আমি কোনো কাজ দিছি গুগলে বা এক্সেল শিটে? তাহলে কেন করবেন? আমি আপনাকে ডাটা দিছি, মানে আপনার ক্লায়েন্ট আপনাকে ডাটা দিচ্ছে, সেটা গুগল শিটেও দিতে পারে, এক্সেলও দিতে পারে, যে কোনো ভাবে দিতে পারে। এটা আপনার ডাটা, আপনি এটাকে ওপেন করবেন, ওপেন করে এখানে যে যে ইনফরমেশন আছে সেগুলোকে ব্যবহার করে আপনি আপনার কুইক বুকসে কাজ করবেন। আপনার এখানে এক্সেল গুগল শিটের কোনো কাজ নাই। সাবকন্ট্রাক্টর আমার অবশ্যই। তারপরে দেখেন ইনভয়েস, পরেরটা হচ্ছে জন্ডো। জন্ডোর নামে কি একটা ইনভয়েস ক্রিয়েট করতে হবে। দেখেন এখানে ডিসকাউন্ট বলা আছে কত পার্সেন্ট? 4% করে। তার মানে কি আলাদা আলাদা করে 4%? হ্যাঁ, একবারে 4%। আমরা যখন ইনভয়েসটা ওপেন করব, দেখেন ইনভয়েসটা যখন ওপেন করব, খেয়াল করেন এই যে ইনভয়েসটা যখন ওপেন করবো এখানে ডিসকাউন্টটা সিলেক্ট করবেন কি পার্সেন্ট, তারপর এখানে কত দিবেন 4, কারণ দুইটা আলাদা আলাদা হিসাব হবে না, একবারে হিসাব হবে 4%। তারপরে হচ্ছে পেমেন্ট রিসিপ্ট। এই যে এই জায়গাটা বোঝার জন্য আপনাদেরকে ওই ভিডিওটা দেখতে বলছিলাম। পেমেন্ট রিসিপ্ট বলছে 60% এবং 30%, তাই না? 60% বলছে। তাহলে আপনাদের সামনে যদি আমি একটা নোটবুক বের করি, ওই ভিডিও দেখবেন, আমি একটু জাস্ট বলে নিচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে, ঠিক আছে, পার্শিয়াল পেমেন্ট কিভাবে করতে হয়। এখন আপনাকে বলা হলো ইনভয়েসের অ্যামাউন্ট হচ্ছে 1000, ঠিক আছে, বলা হলো 60% আপনি পেমেন্ট নিছেন, তাহলে কত? 60%, তাই না? 60% আপনি পেমেন্ট নিছেন, তাহলে ইকুয়াল টু দিলে কত হয়? 600। ওকে, এরপরে আমি যদি এই শর্ত অনুযায়ী যাই, এরপরে কত পার্সেন্ট বলছেন? 30%। এখন এই 30%টা কোন টাকার উপরে হবে? 1000-এর উপরে হবে নাকি 600-এর উপরে হবে? হ্যাঁ, বেসগুলো কি সেম হবে? 1000-এর উপরে 30%। এখন যদি ক্লায়েন্ট আপনাকে বললো যে রেস্ট অফ দ্য অ্যামাউন্টের উপরে 30% নেন, 600-এর উপরে 30% ধরো, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট 400, রাইট? হ্যাঁ, এখান থেকে তাহলে 1000, যদি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট বলে 1000 থেকে 600টা মাইনাস করব, বাকি থাকবে কত? 400। তার উপরে আমরা 30% লাগবে, রাইট? আর যদি কিছু না বলা থাকে, নর্মালি আমরা যেভাবে প্র্যাকটিস করি যে ফেস ভ্যালু বা বেস ভ্যালু বা ইনভয়েস ভ্যালু যেটাকে বলা হয়, ওর উপরে আমরা ক্যালকুলেশন করব। এই জিনিসটাই আমি ওখানে বোঝানোর চেষ্টা করছি। জি ভাই, ওটা আছে, পরে আছে, ওটা পরে আছে, আমি ওটা রাখছি। ঠিক আছে, এই পোর্শনটুকু কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, কিছু যদি না বলে, আপনার ক্লায়েন্ট যদি কিছু না বলে, ইনভয়েস প্রাইসের উপরেই ক্যালকুলেটেড করবেন। ওকে, আর যদি কোনো ইন্ডিকেশন করে দেয় যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, ঠিক আছে, তাহলে আপনি বাকি যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট থাকবে তার উপরে আপনি পার্সেন্টেজটা ধরবেন। ঠিক আছে, আশা করি বুঝাইতে পেরেছি আমি। আচ্ছা, তারপরে ইমলি স্মিথ। ইমলি স্মিথের এটা কি করতে বলছে? নিচে ইনভয়েস, দেখেন এখানে ডিসকাউন্ট একটা অ্যামাউন্ট দিছি, তার মানে কি এটা টাকার অ্যামাউন্ট, তাই না? 200 টাকা তাকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন। তারপরে রিসিভ ডেট, এই যে দেখেন 60%, 30%। বুঝাতে পারছি? এরপরে আসেন ইনভয়েস। এই যে ভাইয়ের প্রশ্নের সমাধান এখানে আছে, ঠিক আছে, ভাইয়ের প্রশ্নের সমাধান এখানে আছে যে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট আছে বাট ডিফারেন্ট পার্সেন্টেজ। ঠিক আছে, এটা কিভাবে করব এটা আমি একটু পরে আসতেছি, বাকিগুলো আলোচনা করে। হ্যাঁ, তারপরটা বলছে সেলস রিসিপ্ট। নিচে কি বলতেছে? সেলস রিসিপ্ট। সেলস রিসিপ্ট মানে কি? সেলস রিসিপ্ট মানে কি? ক্যাশ টাকায় সেল করতেছেন আপনি, তাই না? এতক্ষণ ইনভয়েস করতেছিলাম। ইনভয়েস মানে কি? আমরা অন ক্রেডিট সেলস করতেছিলাম।
আর সেলস রিসিপ্ট মানে কি, ক্যাশে সেল করতেছিলাম, এই যে কোথা থেকে যাব, প্লাস নিউ থেকে সেলস রিসিপ্ট অপশনে যাব, মানে ডিরেক্ট সেল যেটাকে বলা হয়। ঠিক আছে, এই যে ডিরেক্ট সেল, দেখেন প্যানেলটা কিন্তু কি সেম না, কাস্টমার, সেলস রিসিপ্ট, পেমেন্ট মেথড কেন আসতেছে, কারণ আমি এখনই টাকাটা পেয়ে যাচ্ছি তার কাছ থেকে, কোথায় ডিপোজিট করবো, এখনই সাথে সাথে ডিপোজিট করে নিব। আর সব কিন্তু কি সেম না একেবারে। এখানে তো আর ডিপোজিটের কলাম লাগবে না, কেন লাগবে না, কারণ সে আমাকে এখনই টাকা দিয়ে দিচ্ছে, এই জন্য ডিপোজিটের কলাম এখানে নাই। এটা ওখানে অ্যাডভান্স রিসিপ্ট আসতো, জি অ্যাডভান্স রিসিপ্ট কই, নন রিসিপ্ট অ্যামাউন্ট রিসিভ। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে বলছে মাইকেল ব্রাউনের সেলস রিসিপ্ট। এটা কি একটা সেলস রিসিপ্ট করব, রিসিপ্ট বাই কিসের মাধ্যমে করব, তারপরে রিটার্ন আসে। দেখেন এমনও তো হইতে পারে বাস্তবিক জীবনে আপনি কাউকে নগদ টাকায় সেল করে দিয়েছেন, দেওয়ার পরে আপনার প্রোডাক্টটা এরপরে গিয়ে সে আপনাকে রিটার্ন করছে, কিছুদিন পরে মনে হইলো যে তার এই প্রোডাক্টটা কোনো কারণে ডিফেক্ট বা কোয়ালিটি ফুল না, তখন কি করলো, সে আপনাকে প্রোডাক্টটা রিটার্ন করে দিল। তাহলে রিটার্ন করলে তখন কি কন্ডিশন হবে, তাই না? এখন এটার কন্ডিশন দুই রকম হইতে পারে, কি হয় আপনি তাকে টাকা রিফান্ড করে দেন এখনই, তাই না, অথবা তার সাথে যদি পরবর্তীতে কোনো ট্রানজেকশন হয়, তখন সেখানে গিয়ে আপনি কি করতে পারেন, সেখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। হ্যাঁ, কোনটা, ওই যে রিফান্ড করা মানে কি, সে তো আপনাকে রিফান্ড রিসিভ যখন করবেন, এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে এটা আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি, এটা এই যে রিফান্ড রিসিভ অথবা ক্রেডিট নোট, দুইটার যে কোনো একটা অপশন, রিফান্ড রিসিভ করলে হ্যাঁ পরবর্তীতে তার সাথে অন্য কোনো ট্রানজেকশনে আমার দেখা হবে তাকে। হ্যাঁ, আর রিফান্ড মানে কি, এখনই তাকে টাকা আমি দিয়ে দিছি, সে প্রোডাক্ট আমাকে ফেরত দিয়ে দিছে, টাকা সাথে সাথে আমি তাকে দিয়ে দিছি। ঠিক আছে, দুইটার যে কোনো একটা হইতে পারে, আমি সবগুলো করে দেখাচ্ছি। তারপরে হচ্ছে সেলস রিসিপ্ট লুরা ইভান্স, এখানে লুরা ইভান্সের নামে একটা সেলস রিসিপ্ট করব। হুম, না, অ্যাড করে নিবেন, ট্যাক্স রেট না থাকলে অ্যাড করে নিবেন, বুঝাতে পারছি, ওই যে কাস্টম ট্যাক্সে গিয়ে ট্যাক্স অ্যাড যেভাবে করতে হয়, তারপরে এই যে আবার রিটার্ন হয়েছে, এখন দুইটা প্রোডাক্ট রিটার্ন হয়েছে। তারপরে সারা জনসনের ইনভয়েস, ইনভয়েস করলাম, তারপর আবার পেমেন্ট রিসিভ করলাম নরমালি। তারপরে ইমলি স্মিথের ইনভয়েস, ইমলি স্মিথের একটা ইনভয়েস করছি, তারপর পেমেন্ট রিসিভ করছি। দেখেন অনেক সময় মাঝে মধ্যে আমি রেট বলে দিছি, রেট বলা মানে কি, মানে আমি আর আমার যে কুইক বুকসে যে রেটটা আছে সেই রেটে বিক্রি করতেছি না, আমি আমার নিজের মতো করে আরেকটা রেট দিছি। ঠিক আছে, কাস্টমাইজ করে নিব আমরা। তারপরে প্যানেলটা হচ্ছে জেসিকা টেইলর, জেসিকা টেইলরে কি হয়েছে, ইনভয়েস, জেসিকা টেইলর একটা ইনভয়েস করতে হবে, তারপরে পেমেন্ট রিসিভ করতে হবে। তাহলে পুরো জিনিসটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আচ্ছা এবার আসেন কিছু কাজ আগে প্র্যাকটিস করি। ইনভয়েস করলাম, ইনভয়েস থেকে পেমেন্ট পাইছি, তাই তো, ওয়েল এবার আবার আরেকটা ইনভয়েস করব। দেখেন লুরা ইভান্স, আমি আর ফাইল ফলো করব না, আমি আমার মতো করে যাই। দেখেন আপনার জিনিসগুলো কনসেপ্টটা ডেভেলপ করেন। হোম মেকার, এটা নিবে হচ্ছে 10টা, ট্যাক্স রেট হচ্ছে সেলস ট্যাক্স, তারপরে হচ্ছে কেয়ার ফর্ম হেলথ এইড, এটা নিবে হচ্ছে 5টা, এটা হচ্ছে সেলস ট্যাক্স। আমি কি করতেছি, একটা ইনভয়েস করতেছি, খেয়াল রাখবেন, একটা ইনভয়েস করতেছি লুরা ইভান্সের নামে, কয় তারিখে, মার্চের 1 তারিখে একটা ইনভয়েস করতেছি। ঠিক আছে, আচ্ছা তাকে আমি এখানে 500 টাকার ডিসকাউন্ট দিব, টাকার ডিসকাউন্ট কিন্তু এই যে ভ্যালু 500 টাকা, তাহলে 3500 হইতেছে কি আমার ইনভয়েসের ভ্যালু, $500 তাকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। তাহলে তারপর ট্যাক্স, সেলস ট্যাক্স কত টাকার উপরে হবে, নিট অ্যামাউন্ট 3000, 3000-এর উপরে 10% 300, তাহলে 3000 আর 300 টোটাল কত, 3300। ঠিক আছে, আমি এটাকে 7 ক্লোজ করব, 1003 ইনভয়েস করলাম, কোথায়, এই যে ইনভয়েস। ঠিক আছে, এখন আমি এটাকে ডুপ্লিকেট করি, লুরা ইভান্সের ইনভয়েসটা আমি ওপেন করি। মার্চের 1 তারিখে সে আমার কাছ থেকে এই প্রোডাক্ট গুলো পারচেস করছে, তাই না? এখন তার কাছে মনে হলো মার্চের 5 তারিখে গিয়ে বা 10 তারিখে গিয়ে যে কোনো একটা প্রোডাক্ট কোনো কারণে প্রবলেম হয়েছে, সে আমাকে ফেরত দিছে।
তাহলে কি হবে, ক্রেডিট নোট হবে। মার্চের 1 তারিখে সে আমার কাছে প্রোডাক্টটা কিনছে, আমি তাকে অন ক্রেডিট সেল করছি। এখন মার্চের 10 তারিখে গিয়ে সে আমাকে যে কোনো একটা প্রোডাক্ট ফেরত দিছে, তাই তো? এখন ফেরতটা কিভাবে রেকর্ড করব? প্লাস নিউ থেকে ক্রেডিট নোটের মাধ্যমে রেকর্ডটা করব আমরা। কি নাম ছিল? লুরা ইভান্স। লুরা ইভান্স মার্চের 10 তারিখে ধরলাম। এই যে দেখেন ডান পাশে তার ইনভয়েসটা শো করতেছে। আমার আপাতত ইনভয়েস লাগবে না। আমি ধরলাম হচ্ছে হোম মেকার, যেটা 2টা আমাকে ফেরত দিছে। হোম মেকার এটা হচ্ছে 2টা। ট্যাক্সের কি ধরছিলাম? সেলস ট্যাক্স। ওকে, সেলস ট্যাক্স ধরছি 7 ক্লোজ। তাহলে কি হলো, একটা ইনভয়েস করলাম, ইনভয়েসের পরবর্তীতে কি করলাম, একটা ক্রেডিট নোট সৃষ্টি হলো, তাই না? এই যে দেখেন লুরা ইভান্স 3300, এটা কি আমার ইনভয়েস। একটা ক্রেডিট নোট সৃষ্টি হয়েছে কত? 440। এটা কি আনঅ্যাপ্লাইড। কেন আনঅ্যাপ্লাইড দেখাচ্ছে? যখন পেমেন্টের সময় হবে তখন গিয়ে এটা অ্যাপ্লাই হবে, এর আগে সেটা অ্যাপ্লাই হবে না। তাহলে এবার আসেন আমরা পেমেন্ট করতে যাই, ইনভয়েসটা ওপেন করে ফেলি, অথবা এখান থেকে রিসিভ পেমেন্টটাও যাওয়া যায়। আমরা ইনভয়েসটা ওপেন করি, করার পরে টাকার অ্যামাউন্টের নিচে আমার কি রিসিভ পেমেন্টের অপশন আছে। রিসিভ পেমেন্টে যাব, লুরা ইভান্স ঠিক আছে, পেমেন্ট ডেটটা 20 তারিখ, মার্চের 20 তারিখ। পেমেন্ট মেথড সে আমাকে ধরলাম ক্যাশে দিয়ে দিছে। কোথায় ডিপোজিট করব? ওয়েলস ফার্গো ব্যাংকে ডিপোজিট করব। দেখেন ভালো করে দেখেন, অনেক সময় এই বক্সটা আনচেক থাকতে পারে, যে ক্রেডিট নোটের আনচেক করা মানে কি, আপনি সেই জিনিসটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন না, কিন্তু আমি চাচ্ছি অ্যাপ্লাই হোক, তাই না? 3300 ইনভয়েসের মধ্যে 440 যদি মাইনাস হয় তাহলে বাকি অবশিষ্ট কত? 2860, তাই না? এখন 2860 কয় তারিখে সে আমাকে পেমেন্ট করতেছে? মার্চের 20 তারিখে। 7 ক্লোজ করলাম। এখন দেখেন তো এই যে লুরা ইভান্সের কি পেজ চলে আসছে না? তারপর ক্রেডিট নোটটা কি সেও অ্যাপ্লাইড হয়ে গেছে। তাহলে এই প্যাটার্নটা বুঝতে পারছেন? ইনভয়েস হলো, একটা ক্রেডিট নোট হলো, একটা পেমেন্ট হয়ে গেল। এবার আসেন আরেকটা প্যাটার্ন দেখাই। এবার আরেকটা ইনভয়েস করব অলিভার ডেভিসের নামে, এপ্রিলের 1 তারিখ। লাইফ সেভিং ইকুইপমেন্ট আর হচ্ছে 95 মার্কস। ওকে, এটা নিবে হচ্ছে 50টা আর এটা নিবে হচ্ছে 30টা। জিরো রেটেড, কোনো ট্যাক্স আপাতত দিবে না। ওকে, এখানে হচ্ছে আবারও সেম ভাবে মনে রাখেন, অলিভার ডেভিসের এপ্রিলের 1 তারিখে সে আমার কাছ থেকে 48,500 কি করতেছে? প্রোডাক্ট পারচেজ করতেছে। ধরে নিলাম সে 8,500 আমাকে ডিপোজিট করে দিচ্ছে, মানে এখনই সে টাকা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? যেহেতু এত বড় অ্যামাউন্টের একটা ডিপোজিট মানি সে আমাকে দিয়ে যাচ্ছে, যে ভাই $8,500 আপনি রাখেন, তাহলে আমার কে সে পেমেন্ট করবে কত? 40,000। ওকে, 7 ক্লোজ করে দিই। 1005, এই যে 1005, এই যে, ঠিক আছে? এরপরে ইনভয়েসটা ওপেন করব, ওপেন করার পরে রিসিভ পেমেন্ট, রিসিভ পেমেন্টে আসলাম, তার 2টা ইনভয়েস দেখাচ্ছে। এইখানেও কথা আছে, দুইটা ইনভয়েস কেন দেখাচ্ছে? একটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স, ওই যে তাকে যখন অ্যাড করছিলাম তখন 1274 যে অ্যামাউন্টটা ছিল, সে অ্যামাউন্টটা ডিউ ছিল তার সাথে। এখন যদি আপনার ক্লায়েন্ট বলে যে তুমি আগেরটার থেকেও কিছু নেওয়ার চেষ্টা করো, তাহলে আপনাকে এখানে চেক মার্ক দিতে হবে, তাই না? আর যদি না বলে তাহলে আনচেক অবস্থায় থাকবে। কথা বুঝাতে পারছি? ওকে, তাহলে পেমেন্ট হচ্ছে এপ্রিলের 10 তারিখ চেকে এবং ওয়েলস ফার্গোতে নিচ্ছে। 7 ক্লোজ। ওকে, তাহলে অলিভার ডেভিসটা কি হয়েছে? পেইড হয়ে গেছে না সম্পূর্ণ টাকা? আচ্ছা, পেইড হয়ে গেছে। আমরা ইনভয়েসটা আরেকবার ওপেন করব। কয় তারিখে পেইড হয়েছে? এই যে পেমেন্টটা এখানে দেওয়া আছে 10 তারিখে, তাই না? 15 তারিখে গিয়ে সে আমাকে একটা প্রোডাক্ট ফেরত দিবে, যে কোনো একটা প্রোডাক্ট ফেরত দিবে, তাই তো? তাহলে আসেন এটা আমরা কিভাবে করব? ক্রেডিট নোট দিয়ে, তাই তো?
ক্রেডিট নোট দিয়ে করতে পারি অথবা রিফান্ড রিসিভ করতে পারি। ধরেন তাকে আমি রিফান্ডই করব, সে আমার কাছে যেহেতু এত বিশ্বস্ত লোক, তাকে আমি রিফান্ড রিসিভ করব। এই যে রিফান্ড রিসিভড অলিভার ডেভিস, তাই না? অলিভার ডেভিস কয় তারিখে রিফান্ড? 10 তারিখে না? 10 তারিখে পে হয়েছে। আচ্ছা আচ্ছা 20 তারিখে ধরলাম। পেমেন্ট তাকে কি ইসের মাধ্যমে পেমেন্ট করব? ক্যাশে পেমেন্ট করব। কোথা থেকে দিব? ওয়েলস ফার্গো থেকে দিয়ে দিই। আচ্ছা কেয়ার 95 মার্কস, কেয়ার 95 মার্কস সে আমাকে ফেরত দিয়ে গেছে। ধরলাম 10টা প্রোডাক্ট সে আমাকে ফেরত দিয়ে গেছে, 0 রেটেড ট্যাক্স। ওকে, তাহলে কত টাকা তাকে আমি রিফান্ড করতেছি? 1500। 7 ক্লোজ। এই যে এখানে কি বলতেছে? রিফান্ড সাকসেসফুলি ইস্যুড অলিভার ডেভিসকে 1500। এখন আপনি এটাকে কোথায় কোথায় দেখতে পাবেন? অলিভার ডেভিসকে আছে? অলিভার ডেভিস কোথায়? এখানে এই যে রিফান্ড, তাই না? আরেক জায়গায় দেখতে পাবেন, কোন জায়গায় বলেন তো? আপনার চার্ট অফ অ্যাকাউন্টসে। আপনার লেজারে এটা হিট করবে না? আপনার লেজারটা কোথায় হিট করার কথা ছিল? ওয়েলস ফার্গোতে না? কারণ আমরা দিছি কোথা থেকে? ওয়েলস ফার্গো থেকে। এই যে দেখেন এই যে রিফান্ড, এই যে পেমেন্ট হয়েছে না কত? 1500। বুঝাইতে পারছি? মানে আর কি দুই জায়গায় আপনার ইফেক্ট কোথায় কোথায় পড়বে সেটা কিন্তু দেখবে। আর অবশ্যই যখন মানে আর কি ক্লাউড অ্যাকাউন্টে কাজ করবেন, ইফেক্টটা কিন্তু খুব বেশি জরুরি। আপনার কোথায় কোথায় ইফেক্ট পড়তেছে সেটা জানতে হবে। তাহলে বুঝতে পারছেন? রিফান্ডটা করে দিলাম। একটা পদ্ধতি হচ্ছে রিফান্ড করে দেওয়া, আরেকটা পদ্ধতি হচ্ছে তার নামে একটা ক্রেডিট নোট সৃষ্টি করে রাখা। পরবর্তীতে যদি কোনো কারণে হয় তার সে ট্রানজেকশন ওই ক্রেডিট নোটটা ওইখানে গিয়ে পেমেন্টের সময় অ্যাডজাস্ট করে নিবে। বুঝাইতে পারছি? দুইটা যে কোনো সিস্টেম। আচ্ছা এবার আসেন একটা সেলস রিসিভ করব। সেলস রিসিভ করব, এটা হচ্ছে মিস্টার জনের নামে। মে মাসের 1 তারিখ সামনে আসতেছে না? মে মাসের 1 তারিখ। আচ্ছা চেকে বন্ধ না ভাই, আমাদের জন্য বন্ধ নাই। না, আমাদের শ্রমিকের বন্ধ নাই। উই আর অল টাইম লেবার। সার্জিক্যাল ইকুইপমেন্ট 5টা, সে জিএসটি দিচ্ছে 2%। দেখেন একটা সেলস রিসিভ করতেছি। সেলস রিসিভ মানে কি? ক্যাশে সেল করা, তাই না? মিস্টার জনের কাছে আমি বিক্রি করতেছি মে মাসের 1 তারিখ, সরি 2024 হবে। হ্যাঁ 2024 মে মাসের 1 তারিখে আমি বিক্রি করতেছি চেকের মাধ্যমে। সে টাকা এসে আমার ঢুকবে কোথায়? ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্টে ঢুকবে। কি বিক্রি করতেছি? সার্জিক্যাল ইকুইপমেন্ট। কয়টা কোয়ান্টিটি? 5টা কোয়ান্টিটি বিক্রি করতেছি। কত অ্যামাউন্টের? 5000, তাই না? সব মিলে জিএসটি ধরার পরে কত আসছে? 5100। আমার সেলস রিসিপ্টের অ্যামাউন্ট। 7 ক্লোজ করব। সেলস প্যানেলে চলে যাব। এই যে মিস্টার জনের নামে সেলস রিসিপ্ট, পেইড, ডিরেক্ট পেইড থাকবে। স্বাভাবিক, সে আমাকে টাকা দিয়ে দিছে, ডিরেক্ট কি আমার এই অপশনটা পেইড চলে আসছে। তাহলে কি বুঝাইতে পারছি আমি? এখানে যে যতগুলো কন্ডিশন আছে, ইনভয়েস, রিসিভ পেমেন্ট, তারপরে এস্টিমেট। স্টেটমেন্ট তো আমরা এখন লাগবে না, আমরা নেক্সট ক্লাসে দেখব। এস্টিমেট, তারপরে কি ক্রেডিট নোট, সেলস রিসিপ্ট, রিফান্ড রিসিপ্ট। এই কয়টা আইটেম আমাদের বোঝা গেছে। ওকে, তারপর ডিলেট ক্রেডিট এবং ডিলেট চার্জ, এটা নিয়ে আগেও একবার বলছি, এখনো বলতেছি। সেটা হচ্ছে যে ধরেন ইন ফিউচারে কোনো আপনার ট্রানজেকশন ঘটবে, সেই ট্রানজেকশনটা আপনি কি করতেছেন? এখন থেকে একটা টেমপ্লেট সৃষ্টি করে রাখতেছেন যে আপনার ইন ফিউচারে এই ঘটনাটা ঘটবে। ঠিক আছে? এখন এটা তো নন পোস্টিং অ্যাকাউন্টিং, আপনার অ্যাকাউন্টে হিট করবে না। তাহলে ধরেন কোন একটা ব্যক্তির কাছে আপনি 10টা প্রোডাক্ট সেল করতেছেন, ভবিষ্যতে সেল হবে, তার নামে টেমপ্লেট সৃষ্টি করে ফেলছেন, সবকিছু রেডি করা হয়ে গেছে,
ওই সময় হইলে তার নামে কি হয়ে যাবে, একটা ইনভয়েস ক্রিয়েটের অপশন আসবে, আমি ইনভয়েসটা ক্রিয়েট করে দিব। জাস্ট এতটুকু কাজ। কিন্তু মাঝে দিয়ে মনে হলো যে না আচ্ছা, যে আমি 10টা প্রোডাক্ট সেল করব না, আমি তার কাছ থেকে 6টা প্রোডাক্ট সেল করব, তাহলে 4টা প্রোডাক্ট কি করতে হবে, আমাকে কমাইতে হবে না? তাহলে এই যে কমাবো, সেটা কিসের মাধ্যমে কমাবো, ডিলেট ক্রেডিটের মাধ্যমে কমাবো। সৃষ্টি করলাম কিসের মাধ্যমে, ডিলেট চার্জের মাধ্যমে। কমাবো কিসের মাধ্যমে, ডিলেট ক্রেডিটের মাধ্যমে। কারণ দুইটাই নন পোস্টিং। কারণ আমরা এখানে ক্রেডিট নোটেরও ব্যবহার করতে পারবো না, কি রিফান্ড রিসিপ্টেরও ব্যবহার করতে পারবো না, আমাকে ব্যবহার করতে হবে ডিলেট ক্রেডিট। ঠিক আছে, এটারও ভিডিও দেওয়া আছে ভাইয়া, সবাইকে ওই জন্য প্রথম দিন কষ্ট করে ওই কথাগুলো বলছিলাম, আমার জন্য না, আপনাদের জন্য। জুন মাসের 1 তারিখ, লাইফ সেভিং ইকুইপমেন্ট হচ্ছে 10টা, ট্যাক্স 10%। কয় তারিখে আমি ডিলেট ক্রেডিট ডিলেট চার্জটা ক্রিয়েট করতেছি অলিভার ডেভিসের নামে? জুন মাসের 1 তারিখ। সে আমার কাছ থেকে নিবে লাইফ সেভিং ইকুইপমেন্ট কয়টা, 10টা নিবে, তাই না? ওকে, 7 ক্লোজ করে দিব। ডিলেট চার্জ, এই যে ডিলেট চার্জ, তাই না? এটা কি এখনো নন পোস্টিং। যখন ক্রিয়েট ইনভয়েস করব তখন সেটা কি হবে, আমার অ্যাকাউন্টিং এ হিট করবে, আর না করা পর্যন্ত এইভাবেই সে বিদ্যমান থাকবে। তাহলে আসেন আমরা এটাকে আগে ওপেন করি। এটা কি সফটওয়্যার তখন 1 তারিখ আসলে করবে আমাকে নোটিফিকেশন দিতে? 1 তারিখে আসলে আসলে নোটিফিকেশন দিবে না, এটার জন্য নোটিফিকেশন দিবে না, এটার জন্য আপনাকে নোটিফিকেশন দিবে না, এটা আপনাকে নিজেই মানে আর কি আইডেন্টিফাই করে নিতে হবে। এটা কি ইনভেন্টরিটা হিট করবে? আমি একটা কথা বলছি ভাইয়া, নন পোস্টিং অ্যাকাউন্টিং। তারপর ডিলেট ক্রেডিট আসেন। ডিলেট ক্রেডিট কি নাম ছিল, অলিভার ডেভিস। অলিভার ডেভিস জুনের 10 তারিখে লাইফ সেভিং ইকুইপমেন্ট, তাই না? ধরলাম 4টা, ট্যাক্স সেলস ট্যাক্স ধরছে, সেভ এন্ড ক্লোজ। আচ্ছা, এই যে দেখেন অলিভার ডেভিসের কি ডিলেট চার্জ হয়েছে, আরেকটা কি ডিলেট ক্রেডিট সৃষ্টি হয়েছে। ডিলেট চার্জ কয়টা ছিল, 10টা। ক্রেডিট কয়টা করছি, 4টা। তাহলে এক্স্যাক্টলি আমার ইনভয়েস কয়টার হওয়া উচিত, 6টা, তাই না? এবার আসেন আমরা এটা মিলাবো। কিভাবে মিলাবো, আমরা একটা এইটাকে এই যে অলিভার ডেভিস বরাবর যে ক্রিয়েট ইনভয়েস অপশনটা আছে সেটাতে যাই, ক্রিয়েট করতে যাই, দেখেন এই যে এখানে বলতেছে এই যে অ্যাড করে দেওয়ার জন্য অ্যাড করব। দেখেন 10টা মাইনাস কয়টা, 4টা আসে। এখন তাহলে ইনভয়েস এক্স্যাক্টলি হবে কয়টা, 6টার ইনভয়েস হবে। কথা বুঝাতে পারছি? যখন ইনভয়েস করতে যাব তখন এটা হিট করবে, এর আগ পর্যন্ত এইভাবেই শুধু শো করবে, আর কিছুই করবে না। বুঝাতে পারছি? ওকে, তাহলে আসেন ধরেন ইনভয়েসটা করি। ইনভয়েসটা সে আমার কাছ থেকে নিবে হচ্ছে 20 তারিখে, ঠিক আছে? 20 তারিখে নিবে, আমরা 7 ক্লোজ করব। দেখেন এই যে এবার ডিলেট চার্জ ডিলেট ক্রেডিটের স্ট্যাটাস কি হয়ে গেছে, কনভার্টেড হয়ে গেছে না? এখন আর কি তারা আগের মতো নন পোস্টিং এ থাকবে? থাকবে না, এখন অ্যাকাউন্টিং এ হিট করছে যেহেতু ইনভয়েস হয়েছে। এই যে ইনভয়েস হয়েছে, ঠিক আছে? কথা বুঝাতে পারছি? এরপরের প্রসেসটা কি আমরা সবাই জানি, পেমেন্ট রিফান্ডের ব্যাপারটা, ঠিক আছে? তাহলে বেসিক জিনিসগুলো কি বুঝাইতে পারলাম আপনাদেরকে এইখানে, ক্লিয়ার? এবার আসেন ওই যে পার্সেন্টেজ, ডিফারেন্ট টাইপস অফ পার্সেন্টেজ, এটা কিভাবে করবেন। এটা হচ্ছে কুইক বুকস এর একটা বড় সমস্যা, যদিও আমরা আলোচনা করছি, আমরা যারা অ্যাডভাইজার এলিট অ্যাডভাইজার আছি আমরা প্রত্যেকে আলোচনা করছি এই জিনিসটা নিয়ে কিভাবে কি করা যায়, কিন্তু এখনো তারা সিদ্ধান্ত দেয় নাই। আচ্ছা, ধরেন লুরা ইভান্স বা মাইকেল ব্রাউন এই একজন ব্যক্তি, তার একটা ইনভয়েস করব ধরেন অগস্টের 10 তারিখে, ঠিক আছে? এখন ডিসকাউন্ট দেওয়ার অপশন শুধুমাত্র একটা জায়গায়, তাই না? হ্যাঁ, পার্সেন্টেজ অথবা ভ্যালুতে 10 রকমের ডিসকাউন্ট থাকতে পারে। এখন এটা দুই ভাবে করা যায় ভাই। আমরা যারা পুরাতন আমলের, তারা ডিসকাউন্ট হিসাব করে 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 নিয়ে এসে করতে পারে,
কিন্তু আমার মতো যারা একটু শর্টকাট টেকনিক খুঁজে তারা একটা টেকনিক দেখাবো, যেটা এত বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন কি করি, শুধু দেখে যান। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাব। প্রথমে সার্ভিস আইটেমে যাব, নেম লিখবো সেলস ডিসকাউন্ট, ওকে। তারপরে প্রাইস লিখবো -0.50, ওকে। 7 ক্লোজ করবো। জাস্ট খালি অ্যাড হয়েছে কিনা সেটা দেখেন। সেলস ডিসকাউন্ট অ্যাড হয়েছে না? ওকে, আচ্ছা। এবার আসেন ইনভয়েসে যাব। দেলার ভাই কি কিছু বুঝতে পারছেন? না, অপশন আসবে না রে ভাই, আসবে না। দেখেন কিভাবে আনাই তাকে। প্রথমে ডক্টর কেয়ার কটা, 10টা নিলাম। রেট হচ্ছে 200। এই যে দেখেন রেটটাও চেঞ্জ করা যায় কিন্তু। ট্যাক্স হচ্ছে সেলস ট্যাক্স, হয়েছে না? ঠিক আছে, এর উপরে আপনাকে বলা হলো 2% ডিসকাউন্ট ধরার জন্য। কয় পার্সেন্ট? 2%। আসেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাবেন, সেলস ডিসকাউন্ট, ঠিক আছে। কোয়ান্টিটির কলামে লিখবো হচ্ছে ওই যে অ্যামাউন্ট আছে না, টোটাল অ্যামাউন্টটা লিখবো কোয়ান্টিটি কলাম, কত? 2000, তাই না? আর রেটের এখানে লিখবো কত বলেন? -0.02, 2% বলছি ভাইয়া। তাহলে কত? 2000-এ 2% করেন, কত হয়? 40 টাকা মাইনাস হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন টেকনিকটা? সেলস ট্যাক্স, এই যে ওইখানে যে ট্যাক্স এখানে সেম ট্যাক্স। এবার আসেন আরেকটা অ্যাড করি। এবার আসেন হচ্ছে লাইফ সেভিং ইকুইপমেন্ট, এটা নিবে হচ্ছে 20টা, এটা হচ্ছে 900 করে, এটা ধরলাম হচ্ছে 0 রেটেড ট্যাক্স, ঠিক আছে। কিরে বাপ, 34 টাকা। এরপর আসেন সেলস ডিসকাউন্ট, এটার উপরে আপনাকে বলছে যে 8%। কত পার্সেন্ট? 8%। আগে 18,000 লিখবো কোয়ান্টিটির কলামে, আর রেটের কলামে গিয়ে লিখবো -8%, তাই না? 0.08। দেখেন তো 18,000-এর 8%, হাতের কাছে ক্যালকুলেটর থাকলে করে ফেলেন। 1440 হয় কি? হয়েছে? প্রোডাক্ট বানাই নাই, সার্ভিস বানাইছে। বি কেয়ারফুল। হ্যাঁ, বুঝি নাই ভাই, মানে কত ডিসকাউন্ট দিছি টোটাল সেটা এই কাস্টমার এগেনিস্টে, এই যে 1440 আর 40। বুঝি নাই ভাইয়া। ক্রস চেক, ক্রস চেক কিভাবে করবেন আপনি এটা? মানে সামারি দেখতে যাচ্ছেন? আমি এটা শেষ করি, তাহলে ইনভয়েসটা করলে তাহলে তো সামারি দেখতে পাবো এখানে। 7 ক্লোজ করি। হ্যাঁ, এই যে 1009 না, আমি এটাকে ওপেন করি। ওপেন করলে আপনি হিস্ট্রি দেখতে পাবেন। এটা ক্রস চেক সম্পূর্ণ, এই যে মোড থেকে অডিট হিস্টরি বা ট্রানজেকশন জার্নালে গেলে দেখতে পাবেন এটা ভাইয়া। কতগুলো চেঞ্জ করছে এই যে দেখেন এখান থেকে এই যে 40, এই যে 1440, বুঝছেন ভাই? এই যে এখান থেকে আপনার এই ইতিহাসগুলো চলে আসে, বা অডিট হিস্ট্রিতে গেলেও আপনি পাবেন সম্পূর্ণ জিনিস, কত টাকা ডেবিট এবং কত টাকা ক্রেডিট, তার একেবারে জার্নাল সহ দেওয়া আছে। মানে এটা হচ্ছে আমরা যারা অনেক দীর্ঘদিন ধরে কাজ করি, এটা হচ্ছে আমাদের জন্য হইতেছে শর্টকাট টেকনিক, আপনাদেরকে দেখাই দিলাম। না হলে আপনার কি করতে হইতো, আলাদা করে ক্যালকুলেটরে হিসাব করে এনে ওই যে রেটের জায়গায় রেটটাকে ঠিক করে তারপরে বসাইতে। কোনটা সহজ? ওইটা সহজ না আমারটা সহজ? হ্যাঁ, মানে ডিসকাউন্টটাকে ধরে ইয়ে করে দিলাম,
হ্যাঁ, এই এগুলা আর কি একটু শর্টকাট টেকনিক। তাহলে এবার বুঝতে পারছেন, যখন রিফান্ড করতে যাবেন বা ক্রেডিট নোট করতে যাবেন তখনও কিন্তু সেম ভাবে ডিসকাউন্ট অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, সেম ভাবে। এবার আসেন, আমাদের যে লাস্ট টপিকটা ছিল সেটা হচ্ছে রিপোর্ট, তাই না? রিপোর্ট সেকশন, এই যে রিপোর্ট, এইখানে অনেক রিপোর্ট আছে, আপনার বলার বাহিরে অনেক রিপোর্ট আছে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড রিপোর্ট আছে, কাস্টম রিপোর্ট, মানে আপনি নিজের মতো করে রিপোর্ট বানাইতে চান, না ম্যানেজমেন্ট রিপোর্ট, মানে অনেক সময় আমাদের ম্যানেজমেন্টের বিভিন্ন ধরনের রিপোর্টের প্রয়োজন পড়তে পারে, কোম্পানি ওভারভিউ রিলেটেড বা সেলস পারফরমেন্স অথবা এক্সপেন্স কিভাবে হইতেছে, আপনি চাইলে নিজেও ম্যানেজমেন্ট রিপোর্ট বানাইতে পারেন এখান থেকে। আমরা নর্মালি কি দেখবো, স্ট্যান্ডার্ড রিপোর্টটা। ধরেন প্রফিট অ্যান্ড লস, আপনি এখান থেকে আসবেন প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লস, এখান থেকে নাম চাইলে আপনি নাম এডিট করতে পারেন, এই যে লোগো চাইলে লোগো দেখানো যায়, এই দেখছেন লোগো চলে আসে। এখান থেকে রিপোর্ট পিরিয়ডটা দিবেন হচ্ছে অল ডেট, দিয়ে রান রিপোর্ট করবেন। দেখেন এখন পর্যন্ত আমার ব্যবসায় লাভ আছে $41,414 লাভ আছে। এখন আপনি চাচ্ছেন যে এর ভিতরে আমি ইনকোয়ারি করব, এই যে কস্ট অফ সেলস হচ্ছে কত, 47,100 না, এই 47,100-র উপরে আপনি ক্লিক করেন, ওই অ্যামাউন্টের উপরে ক্লিক করেন। ওই অ্যামাউন্টটা বেসিক্যালি কি কি ঘটছে, এই যে দেখেন আপনার পুরো ইতিহাস আপনার সামনে তুলে এনে এসে দিয়ে দিব, বুঝাতে পারছি? আবার ওই অ্যামাউন্টের উপরে ক্লিক করেন, ওই অ্যামাউন্টটা কোথা থেকে আসছে সেটা আপনাকে দেখায় দিবেন। মানে ওয়ান কাইন্ড অফ হইতেছে আপনার ওই যে চেইনের মতো, ঠিক আছে। আসলে এই কুইক বুকস এর পিছনে কাজ করে হইতেছে গুগল শিট আর এক্সেল, এই জন্য এটা এত বেশি অর্গানাইজড, মানে কোথা থেকে কোথায় যাচ্ছে সেই জিনিসটা আপনি বুঝতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার ট্রানজেকশনে। তাহলে আপনার রিপোর্ট বের করবেন প্রফিট অ্যান্ড লস, তারপরে ধরেন ব্যালেন্স শিট বের করতে চাচ্ছেন, ব্যালেন্স শিট অল ডেট দিবেন, দিয়ে রান রিপোর্ট। এই যে এখন পর্যন্ত আপনার অ্যাসেট কত টাকা আছে এবং লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটি কত টাকা আছে সবগুলো আপনার এখানে দেখা দিচ্ছে। এখান থেকে প্রিন্ট করে নেবেন, এই যে প্রিন্ট, এই যে প্রিন্ট অপশনে, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন এই প্রিন্ট গুলা করে, স্ক্রিনশট না এগুলার। তারপরে ধরেন ইনভেন্টরির ক্ষেত্রে এই একটা জিনিস সমস্যা হয়, আমি এগুলা নিয়ে অনেক আলোচনা করছি ইউটিউবে, আর ভালো লাগে না, ছেলেপেলেরা দেখে না। ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেল, ইনভেন্টরি কয় ভাবে ভ্যালুয়েশন করা যায় কি বলতে পারবেন? ইনভেন্টরি কয় ভাবে ভ্যালুয়েশন করা যায়? স্টোর লেজার আমরা কয় ভাবে মেনটেন করি? ফিফো, লিফো, ওয়েটেড অ্যাভারেজ, সিম্পল অ্যাভারেজ, তাই না? অনেকগুলাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে কুইক বুকস আপনাকে শুধুমাত্র ফিফো পদ্ধতি সাপোর্ট করবে, অনলি ফর ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে। এই যে অল ডেট দিয়ে রান রিপোর্ট দিবেন। দেখেন ইনভেন্টরি, এই যে কত ইনভেন্টরি হয়েছে, আপনার ইনভেন্টরি রেট, কোয়ান্টিটি, ইনভেন্টরি কস্ট, ইনভেন্টরি কোয়ান্টিটি অন হ্যান্ড কত, ওই ইনভেন্টরি অ্যাসেট ভ্যালুয়েশন ডিটেলস আপনাকে দেখা দিচ্ছে। এই যে যত যত ইনভেন্টরি থাকবে সম্পূর্ণ ডিটেলস আপনাকে এখানে দেখা দিবে। যা যা কাজ করবেন 30 দিন পরে অটোমেটিক্যালি কি আপনার অ্যাকাউন্টটা শেষ হয়ে যাবে, নতুন করে আবার অ্যাকাউন্ট ওপেন করতে হবে, তাই তো? তো এই যে যে কাজগুলো করতেছেন সেই কাজগুলোর রিপোর্ট গুলো বের করে রাখবেন, কারণ এই রিপোর্ট গুলো লাগবে কখন, যখন মার্কেট প্লেসে ক্লাস হবে, তখন যে অ্যাকাউন্ট ওপেন করবেন সেই অ্যাকাউন্ট ওপেনের মধ্যে আমরা এই রিপোর্ট গুলো দেখাবো। সো এগুলো ডাউনলোড করে রাখবেন আপনার নিজের সুবিধার্থে, নাহলে পরে পাবেন না, পরে আবার কাজ করার পরে তারপরে গিয়ে রিপোর্ট ডাউনলোড করতে পারবেন। কথা বুঝাতে পারছি? তাহলে আপনাদের রিপোর্ট গুলা আপনাদের এখানে যে যে রিপোর্ট দেওয়া আছে সেগুলা ডাউনলোড করবেন, চেষ্টা করবেন আরো কিছু ডাউনলোড করার, যেমন ট্রায়াল ব্যালেন্স আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে, ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেল দেখালাম, অ্যাকাউন্ট রিসিভেবল সামারি বের করতে পারেন, অ্যাকাউন্টস পেবল সামারি বের করতে পারেন, যে কয়টা আপনার মানে আর কি মনে হচ্ছে যে এগুলো আমার বিজনেসের জন্য প্রয়োজন, এইভাবে ডাউনলোড করে রাখবেন। তাহলে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট হলো কাস্টমার লিস্ট, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, বাকি সেলস রিলেটেড কাজ এবং রিপোর্টিং আমাদের কি কমপ্লিট, তাই তো? আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে ল্যাপটপ আছে কার কার এখানে, হাত তুলো। ল্যাপটপ,
যাদের ল্যাপটপ আছে নেক্সট ক্লাসে নিয়ে আসবেন, ঠিক আছে, ম্যান্ডেটরি। আর আপনাদের ব্যাচে যারা ভালো করবে আমি দেখতেছি কাকে সিআর বানানো যায়। এখন পর্যন্ত অ্যাসাইনমেন্টের ধার ওইভাবে পাই নাই, আরো একটা অ্যাসাইনমেন্ট দেখি তারপরে সিআর বানাবো, ঠিক আছে। আগে শেষ করতে দেন আমাকে, ঠিক আছে। তাহলে আপনারা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ল্যাপটপ নিয়ে আসবেন সবাই, ঠিক আছে। কারণ আমরা কুইক বুকসের যে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা আমাদের যে এক্সাম দিতে হয় সেই এক্সামের কিছু কথা আমরা শেয়ার করব, ওকে। কিছু অফিসিয়াল এবং আনঅফিসিয়াল কথাবার্তা আমরা শেয়ার করব। এই জন্য সবাই নেক্সট ক্লাসে ল্যাপটপ নিয়ে আসবেন অ্যাকাউন্টেন্ট ভার্সনটা ওপেন করার জন্য, ঠিক আছে। যেটা বেসিক্যালি ওই যে বিভিন্ন প্রতিষ্ঠান দেখি যে আপনাকে ইউকের ইমেল ওপেন করায়, তারপরে ইউকের অ্যাড্রেস দিয়ে মানে আর কি ওপেন করাইতে হয়, ঠিক আছে। এই ঝামেলা আশা করি পড়বেন না। আপনারা কালকে নিয়ে আসেন, চেষ্টা করবো আপনাদেরকে মানে নেক্সট ক্লাসে আপনাদেরকে এটা ইয়ে করে দেওয়ার জন্য, ঠিক আছে।